আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি খবর, কেমন আছো? অন্তর ভাই লাইভে অনেকে ছিলে। আবার আমার ক্লাস তো অনেক ব্যস্ততা যাচ্ছে তোমাদেরকে ওয়েলকাম জানাই জৈব রসায়ন শেষ ক্লাসে। কাহিনী যেটা হয়েছে, আচ্ছা ধরো এক থালা খাবার তোমাকে দিল। হ্যাঁ, দুইজন মিলে চেটেপুটে এটা খাইলো, লাস্টে কিছু একটু রয়ে গেল, সেটা খাওয়ার জন্য ধরো তোমাকে দিল, আর বন্ধুরা সব খেয়ে নিল। জৈব রসায়ন চ্যাপ্টারটার ব্যাপারটা অনেকটা এরকম। মাইনুল এবং রাহাত ভাই মিলে চ্যাপ্টারটা চেটেপুটে খেয়ে নিয়েছে। শেষের ভাগটুকু, যেটুকু কিনা তোমাদের শর্টের বাইরে, তোমরা পড়োনি কখনো, সেটার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। ইনশাল্লাহ আজকের ক্লাসে সেই দায়িত্ব আমি ভালো মতনই পালন করতে পারবো। পরীক্ষাতে যেটুকু লাগবে আমি তোমাকে সেটুকু শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তোমরা কি ভালো আছো কিনা একটু জানাও। অনেকদিন পর বোধহয় আমি আমি স্কোপ পেলাম, কিন্তু এই স্কোপ আসলে শেষ হতে যাচ্ছে না। কারণ আজকে, আগামীকাল এবং পরশু 3 দিনই আমার সাথে আপনাদের ক্লাস। হ্যাঁ, আপনারা অনেকে অবাক হইতে পারেন, কিন্তু আগামীকালকের ক্লাসটাও আসলে রাত বাই বদলে আমিই নিব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আহ, তো কি খবর, এখানে কিছু দেখাচ্ছে না এখনো। তোমরা ভালো আছো কিনা একটু জানাও, আমি মোবাইল একটু চেক করি। দাঁড়াও একটু। দাঁড়াও আমি একটু হ্যাঁ, এই অনেকদিন পরে আসার জন্য এই যে হাজেরা তো নিয়েও বলতেছে রিজি ভাইকে অন্যরকম লাগছে। যে আমি রিজি ভাই, তোমরা যদি না চিনে থাকো, তোমাদের সেই পুরনো রিজি ভাই দেখতে যেরকমই হোক, অন্তরখানা আগের মতোই আছে। কেমন? তো সমস্যা নেই, চলো। সময়ের সাথে সাথে মানুষ বদলাবে, চেহারায় বদলাবে, কিন্তু মনে না বদলালেই হলো। আচ্ছা, আমরা কি পড়ায় যেতে পারি, তাই না? চলে আসছে তো সবাই। আচ্ছা, অনেকে বলছে আমাকে নতুন নতুন লাগতেছে। কি কাহিনী অন্তর, আমি কি একটু চুল কাটেছি দেখে? হ্যাঁ, চুল কাটালে কি তোমরা খুশি হও? তাহলে রেগুলার কেটে কেটে আসবো চুল। আচ্ছা, আমি পরে যাই, অনেকক্ষণ কথা হলো। আমি যতদূর জানতে পারলাম, গ্লিসারিন পর্যন্ত পড়ানো হয়েছে তোমাদের। ফেনল থেকে আমার পড়া শুরু। ব্যাপারটা কি সত্য কিনা একটু জানাও। হ্যাঁ, পড়া জমে গেছে, কি করা যায় এটা নিয়ে অন্তর ভয়ানক কথা বলছে। আপাতত ক্লাসে আমি এই ক্লাসে গাইডলাইন পার্ট রাখতেছি না, তাহলে ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যায়। আমাকে তোমরা বলো যে ভাই কি গ্লিসারিনের কমপ্লিট করছিল কিনা একদম সম্পূর্ণটুকু। আমি কি ফেনল থেকে শুরু করবো কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। এই ফেনলের কথা তোমরা হুমায়ুন আহমেদের বইয়ে পড়ে থাকতে পারো। হুমায়ুন আহমেদের জন্ম হচ্ছে কেন্দুয়া নেত্রকোনার এইখানে। তো ওইখানে আমি 2005 সালে, আমার মনে আছে, একটা প্রবল বন্যা হলো, সব ঘরবাড়ি তলিয়ে গেল। বন্যার সময় আবার সাপের উপদ্রব বাড়ে। ছোটবেলা থেকে শুনে আসতেছি যে সাপকে তাড়াই হচ্ছে কার্বলিক অ্যাসিড। পরে বড় হয়ে জানতে পারলাম এই কার্বলিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ফেনল। কিন্তু কাহিনী হচ্ছে, আরো বড় হয়ে জানতে পারলাম যে কার্বলিক অ্যাসিড যে সাপ তাড়ায়, এই তথ্যটা বৈজ্ঞানিকভাবে সত্য না। মানে এখনো এটার কোনো স্পেসিফিক প্রমাণ পাওয়া যায় নাই। স্টিল এটা প্র্যাকটিসড হয়। বন্যার অঞ্চলে কার্বলিক অ্যাসিড ছিটাই দেওয়া হয় যেন সাপ না আসে। আচ্ছা, এইটার তর্কে যাব না আমরা, যে এটা কাজ করে কি করে না। ফেনলকে একটু দেখে ফেলো। বেনজিনের একটা হাতে OH থাকলে এটাকে পরে তুমি ফেনল বলতেছো। ফেনলটা শুরুতেই জেনে রাখো, এটা অল্প অম্লধর্মী। হ্যাঁ, এটার মধ্যে একটু অ্যাসিডিক ধর্ম আছে, বাট এটা কিন্তু ওই যে তোমার H2SO4 এর মতো সবল অ্যাসিড না, এটা খুবই মৃদু অ্যাসিড। এটার পিকে এর মানটাও খুবই সুন্দর, ওর সংকেতটা যেরকম সুন্দর, ওর আচ্ছা, ওর যে পিকে এর মান সেটাও খুব সুন্দর। এটা হচ্ছে 10। সুন্দর না বলো? মনে রাখার মতোই একটা মান। আচ্ছা, এটা যেহেতু অল্প অম্লধর্মী, তাই তুমি তাকে ব্যবহার করতে পারো অ্যান্টিসেপটিক বা ডিসইনফেক্টেন্ট হিসেবে। এখন তো সবার মাথা ওলাই যেতে পারে, ভাই অ্যান্টিসেপটিক কখন বলবো আর ডিসইনফেক্টেন্ট কখন বলবো? সিম্পল হিসাব। দেখো, তোমার হাতে কোথাও যদি কেটে যায়, তুমি সেই জায়গাটা পরিষ্কার করার জন্য একটা অ্যান্টিসেপটিক ইউজ করছো। আবার ধরো ফ্লোরের মধ্যে ময়লা জমছে, ব্যাকটেরিয়া আছে, এগুলোকে মোছার জন্য তুমি একটা সলিউশন ইউজ করতেছো। দুইটা কি সেম হবে? না। যেটা ফ্লোরে ইউজ করতেছো ওইটাকে আমরা ডিসইনফেক্টেন্ট বলবো, আর যেটা তোমার বডিতে ইউজ করতেছো ওইটাকে অ্যান্টিসেপটিক বলবো। কি ডিফারেন্স ভাই দুইটার মধ্যে? ফ্লোরের মধ্যে যদি একটু অ্যাসিড বা ক্ষার বেশিও দাও, ফ্লোরের তো ক্ষতি নাই, ও তার ব্যথা পাবে না, ওর তো জ্বলবে না। তোমার যে কেটে গেছে এখানে যদি একটু বেশি সবল অ্যাসিড বা ক্ষার দিয়ে দেই, তাহলে তোমার কষ্ট হবে, তোমার জ্বালা পোড়া হবে, তাই না? বা তোমার কোষগুলোর ক্ষতি হবে। তাই আমরা চাইলেই আমাদের বডিতে বেশি মাত্রায় অ্যাসিড বা ক্ষার ব্যবহার করতে পারবো না। এই ফেনলটাকেই আমি যখন বেশি
মাত্রায় ব্যবহার করব ফ্লোরের মধ্যে, তখন আমি তাকে বলবো ডিসইনফেক্টেন্ট। এই ফেনলকে যখন আমি আমার হাতে ব্যবহার করব, কেটে যাওয়া অংশে ব্যবহার করব, তখন তাকে বলবো অ্যান্টিসেপটিক। অবশ্যই সেখানে তার পরিমাণ থাকবে কম। আশা করি তোমাকে বুঝাইতে পেরেছি। ফেনল থেকে তুমি আরেকটা জিনিস বানাই ফেলতে পারবা, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, বুঝছো? তো পিক্রিক অ্যাসিড দিয়ে তুমি বানাইতে, এটা কোথায় ইউজ করবা? বার্নাল ক্রিম। তাহলে তোমরা যেহেতু ডাক্তারিতে আসতেছো, দেখছো ডাক্তারি বহুত জিনিসের সাথে কিন্তু ওর কানেকশন আছে। এটা অলরেডি ভাই বলে ফেলছে, কার্বলিক অ্যাসিড যে ফেনল, তাই না? তারপর এই যে মাত্র যেটার কথা বললাম পিক্রিক অ্যাসিড, এটা আসলে ট্রাইনাইট্রোফেনল। তার মানে প্রথমে তুমি ফেনল লিখছো, তারপর 3টা নাইট্রেট গ্রুপ যুক্ত করে দিছো, তাহলে এটা ট্রাইনাইট্রোফেনল হলো না? এটারই আরেকটা নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তো পিক্রিক অ্যাসিড শুনলেই মনে হয় যে প দিয়ে পিক্রিক, প দিয়ে পুড়ে যাওয়া, তাহলে পুড়ে যাওয়া স্থানে কি লাগাবা? পিক্রিক অ্যাসিড লাগাবা। মনে থাকবে? ভুলবা এটা? ভুললে খবর আছে। বার্নল ক্রিমে পিক্রিক অ্যাসিড ইউজ করা হয়। এখানে পার্থক্যটা লিখেছে, আমি অলরেডি তোমাকে বুঝাই ফেলছি। পরিমাণটা একটু দেখে ফেলো। আমি যেটা বললাম, ফেনলের 1% জলীয় দ্রবণকে তুমি ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করবা কোথায়? ফ্লোরে, টেবিলে, বা জড়বস্তু পরিষ্কার করতে, জীবাণুমুক্ত করতে। তবে ফেনলের 0.2%, যেটা অনেক কম, এইটাকে তুমি তোমার বডিতে ইউজ করতে পারবা অ্যান্টিসেপটিক হিসেবে। বুঝা গেল? বলো বুঝছো কিনা? এই কাজ করে না কেন এটা? এই তো ওকে। তাহলে অ্যান্টিসেপটিক কোথায় দেওয়া হচ্ছে? ক্ষত স্থানের জীবন্ত কোষের উপর, ডিসইনফেক্টেন্ট পরিবেশে। এটা আমরা বুঝে ফেলছি। এবার আসো একটু জৈব যৌগের ব্যাপারে আসি। এতক্ষণ তো ইনফরমেটিভ ব্যাপার গেল, এখন একটু বিক্রিয়ার ব্যাপারে আসি। মজার ব্যাপার হচ্ছে এই অংশ থেকে তোমাকে কোনো জটিল বিক্রিয়া শিখতে হবে না, ঠিক আছে? তুমি খালি হেডিং পড়বা, কিভাবে পড়বা। এখানে 4টা পদ্ধতি আছে তোমার ফেনল তৈরির জন্য, ওকে? একটা হচ্ছে, তবে 2টা ফেমাস পদ্ধতি, নামওয়ালা পদ্ধতি হচ্ছে, একটার নাম কিউমিন, আরেকটার নাম হচ্ছে ডাউ। এবার কিউমিন পদ্ধতিতে অথবা ডাউ পদ্ধতিতে যেভাবেই তুমি ফেনল বানাও, কোত্থেকে বানাইতে হবে? বেনজিন থেকে। তাহলে কিউমিন পদ্ধতিতেও কোত্থেকে ফেনল বানানো হয়? বেনজিন থেকে। ডাউ পদ্ধতিতেও কোত্থেকে ফেনল বানানো হবে বলো? বেনজিন থেকে। এটা কি মাথায় ঢুকলো? আগে এইটুকু বেসিকটুকু আমরা ঢুকাই নেই, পরেরটা। যদি বলে পরীক্ষাগারে ফেনল কোত্থেকে তৈরি করা হবে, যদি বলে পরীক্ষাগারে বেনজিন থেকে ফেনল বানাই না আমরা। ল্যাবে যখন ফেনল বানাবো তখন অ্যানিলিন থেকে বানাবো। অ্যানিলিন আশা করি তোমরা চেনো, তাই না? বেনজিনের সাথে একটা NH2 থাকলে এটা হচ্ছে অ্যানিলিন। এটা একটা অ্যারোমেটিক ক্ষার বলতে পারো। তাহলে পরীক্ষাগারে অ্যানিলিন থেকে ফেনল বানাবো। আচ্ছা, এই 3টা শিখলাম। এবার মনে করে দেখো, আমরা একদম শুরুর দিকে ওই যে আমরা কয়লার বিধ্বংসী পাতন করছিলাম, তারপর এখান থেকে বিধ্বংসী পাতন করে অনেক অনেক ধরনের তেল পাইছিলাম। ওই তেলের মধ্যে কি কি তেল ছিল? আমি কোন ছকটার কথা বলতেছি, যারা ধরতে পারতেছো গ্রেট, না ধরতে পারলে আমি মনে করে দিচ্ছি। দাঁড়াও, এটা কই লিখবো? আমি এখানে লিখবো। তো ওইখানে যেই তেলগুলো ছিল, এটাকে আমি মনে রাখতাম হচ্ছে লম্ভাসাপ দিয়ে। লম্ভাসাপ। ল দিয়ে হচ্ছে লঘু তেল, ম দিয়ে হচ্ছে মধ্যম তেল, ভা দিয়ে হচ্ছে ভারী তেল, সা দিয়ে ছিল হচ্ছে মানে সবুজ তেল, তাই না? আর প দিয়ে ছিল হচ্ছে পিচ। মনে পড়ছে কোন ছকটার কথা বলতেছি? কয়লার বিধ্বংসী পাতন করে এই তেলটা পাইছিলাম, এটার একটা মিশ্রণ পাইছিলাম। এখন এই মিশ্রণ থেকে আমি যদি লঘু তেল, মধ্যম তেল, ভারী তেলকে পৃথক করতে চাই, তাদের আলাদা আলাদা আংশিক পাতনের টেম্পারেচার ছিল। আমি ওই ছকে যাচ্ছি না ফিরে, বাট ছকটা ইম্পর্টেন্ট আছে, পড়তে পারো। টেম্পারেচারগুলোও কিন্তু দেখবা যে সিকোয়েন্স ওয়াইজ আগাইছে। আচ্ছা, যাই হোক, ফেনল এই 2টা তেলের মধ্যে কোথায় ছিল? লঘু তেলও ফেনল ছিল, মধ্যম তেলও ফেনল ছিল, 2টা জায়গাতেই ফেনল ছিল। কিন্তু আমি আলকাত্রার কোন তেলটা নিচ্ছি? লঘু তেল থেকে কি ফেনল নিষ্কাশন করি কখনো? করি না। সবসময় কোথায় করি? মধ্যম তেল থেকে করি। এটার পেছনে কারণ কি? যদি তুমি ওই ছকে ফেরত যাও, যেটা কিনা তোমার ওই অ্যারোমেটিক যৌগের শুরুর দিকে ছিল, লঘু তেলে আমি যদি মিস না করি, এইটার পার্সেন্টেজ থাকে হচ্ছে 5%, আর মধ্যম তেলে পার্সেন্টেজ বোধ হয় 7.5%। একটু ভুল হইলে তোমরা কারেকশন করে দিও, ঠিক আছে? তাহলে লঘু তেলের পরিমাণ যেহেতু কম, এটা নিয়ে কাজ করলে তুমি কম ফেনল পাবা। মধ্যম তেলের পরিমাণ পার্সেন্টেজ যেহেতু বেশি থাকে আলকাত্রার মধ্যে, এখান থেকে তুমি বেশি ফেনল পাবা। তাছাড়াও লঘু তেলের মধ্যে ওই যে বেনজিন, থায়োফিন, আরও অনেকগুলো উপাদান থাকে। আর মধ্যম তেলে ফেনলের সাথে ক্রিসল, নেপথলিন থাকে মোস্ট প্রবাবলি, মানে এখানে পরিমাণ কম, ফেনলের সাথে অন্যান্য জিনিসপত্র কম থাকে। তাই মধ্যম তেল থেকেই তুমি যদি ফেনল তৈরি করো, তুমি বেশি পরিমাণ ফেনল পাবা। তো বেশি রেখে কেন কম নিয়ে কাজ করবা? তাই আমরা লঘু তেলে ফেনল থাকলেও এখান থেকে ফেনল নিষ্কাশন করি না, মধ্যম তেল থেকে নিষ্কাশন করি। এতক্ষণ কথা বলার কথা হচ্ছে এটাই, ওকে?
আচ্ছা, ভেতরে যদি কেউ পড়তে চাও তাহলে কি পড়তে পারো? দুইটা নামওয়ালা বিক্রিয়া আছে না, কিউমিন আর ডাউ। হাইস্ট এখানে এই যে টেম্পারেচার, প্রেশার, এগুলো দেখতে পারো, লেস ইম্পর্টেন্ট। আমি যতটুক বলছি ওইটুক বেশি ইম্পর্টেন্ট। চারটা নাম আগে তোমাকে জানতে হবে যে চারভাবে ফেনল বানানো যায়: কিউমিন, ডাউ, পরীক্ষাগারে অ্যানিলিন থেকে, আর মধ্যম তেল থেকে। আচ্ছা, আর কিউমিন বলো আর ডাউ বলো কোত্থেকে বানাবা? বেনজিন থেকে। এটুকু হচ্ছে বেসিক, এটুকু সবাই জানছো, দ্যাটস ফাইন, সামনে আগানো যায়। এই অবজেক্টিভগুলো যারা সলভ করবে না তাদের চান্স হবে না। আমরা আগের বছর প্রশ্নগুলোতে অনেক প্রমাণ পেয়েছি যে এই প্রশ্নগুলো এখান থেকে এভাবে তোলা হয়, ঠিক আছে? যেভাবে অপশন এভাবেই। তাহলে হাজারি স্যারের বইয়ের এই অবজেক্টিভগুলো সলভ না করলে তুমি বোকা। যেমন এইটার উত্তর দিয়ে ফেলো, যদিও এটা আমি তোমাকে পড়াই নাই। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটা শনাক্ত করা হয়? এটা না পারলে কারো চান্স হবে না। আমি যদি ভুল না করি এটার উত্তর হবে গ্লিসারিন, তাই না? লাস্ট ক্লাসেই তোমরা পড়ছো। এবার একটা পাশাপাশি আরেকটা প্রশ্ন করে ফেলি। এখন পাশাপাশি একটা প্রশ্ন করি, দেখি পারো কিনা। লাস্ট ক্লাসে লাস্ট টপিক থেকেই প্রশ্ন করি। তোমরা আমাকে বলবা যে অ্যাক্রোলিন কি জাতীয় জৈব যৌগ, বা অ্যাক্রোলিনের কার্যকরী মূলক কি? অ্যাক্রোলিন যৌগটার কার্যকরী মূলক কি? বলতে থাকো, আমরা একটু আগাই ইন দ্য মিন টাইম। আচ্ছা, শনাক্তকারী বিক্রিয়াতে কি দেখবা? এই যে পিকে তোমাকে শুরুতেই শিখাই ফেলছি, এটা একটা অ্যাসিড, সুতরাং এটা লিটমাসকে কি করবে? নীল লিটমাসকে লাল করবে। অ্যাসিড যদি তোমার গায়েও দাও তাহলে এটা পুড়ে যাবে না? পুড়ে গেলে জায়গাটা লাল লাল হয়ে যায় না? তো যারা এটা মনে রাখতে পারো না যে অ্যাসিড লিটমাসকে লাল করে, এভাবে মনে রাখো যে অ্যাসিড দিলে জিনিসটা তো আমার বডিও লাল হয়ে যাচ্ছে, লিটমাস লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই পারছো অ্যালডিহাইড, প্রাউড অফ ইউ, ভেরি গুড। এটা দিয়ে গ্লিসারিন শনাক্ত করতেছো, কিন্তু অ্যাক্রোলিন নিজে যৌগটা কি? একটা অ্যালডিহাইড। গুড, আসো আগাই। আর কি করে তুমি শনাক্ত করতে পারো? ব্রোমিন সহ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড দ্রবণ, লিবারম্যান পরীক্ষা। নামগুলো আমার প্রথম লাগবে, ওকে? তাহলে ওর চারটা উৎপাদন পদ্ধতি ছিল আর চারটা শনাক্তকারী বিক্রিয়া আছে। চারটা শনাক্তকারী বিক্রিয়ার একটা হচ্ছে লিটমাস, একটা হচ্ছে ব্রোমিন, একটা লিভারম্যান, একটা হচ্ছে ফেরিক। দেখো, তুমি যখন ফেনল বলবা, ফেনল, তাহলে এটার শনাক্তকারী বিক্রিয়া তুমি যখন চিন্তা করবা, ফে দিয়ে ফেরিক চিন্তা করে ফেলবা, ঠিক আছে? আর ল দিয়ে মনে রাখবা লিভারম্যান এবং লিটমাস, ওকে? তাহলে ওর নামের মধ্যেই কিন্তু তিনটা শনাক্তকারী জিনিস লুকায় আছে, তাই না? আরেকটা ব্রোমিন সহ ফেনলের বিক্রিয়া, এই ব্রোমিনটা একটু মনে রাখা যাবে না? বলো, যাবে তো? যাবে, আই হোপ। তাহলে আমাদের ফেনলের শনাক্তকারী বিক্রিয়া হয়ে গেল। আর লিবারম্যান পরীক্ষাতে যেই যৌগটা তৈরি করবে এটার বর্ণ কেমন হবে? সবুজ, এইটুকুই। আচ্ছা, আর ফেরিক ক্লোরাইড দিয়ে পরীক্ষা করলে যে বর্ণ হবে সেটা হচ্ছে বেগুনি। আর ব্রোমিনের ক্ষেত্রে হলদে সাদা। এইটা হচ্ছে বেসিক, এই নাম। এটা হচ্ছে তার থেকে একটু এক্সট্রা, যে কি তৈরি করবে সেটা রং কি, যে যতটুকু পারো, ওকে? আমি পড়ানোর সময় এখন একটু লেভেলিং করে দিচ্ছি। আচ্ছা, যেটুকু বেসিক বলবো ওটুকু জানতেই হবে, হ্যাঁ? সামনে আগাই, পড়া নাই এগুলোর মধ্যে, এগুলাও নাই, পড়া নাই। আমরা চলে আসছি নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি নিয়ে পড়তে। দুইটাই বিস্ফোরক, দুইটাই ঠাস ঠুস ফুটবে, কিন্তু দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। দেখো, একটা এখানে অ্যালিফেটিক যৌগ, একটা অ্যারোমেটিক। সংকেতের দিকে তাকাও, তাহলে বুঝে যাবা। নাইট্রোগ্লিসারিন অ্যালিফেটিক যৌগ, এখানে এই যে বেনজিন বলে দেখতে পাচ্ছ, এটা অ্যারোমেটিক যৌগ। তিনটা নাইট্রো গ্রুপ আছে একটা টলুইনের মধ্যে। আশা করি টলুইন তোমরা চিনো, বেনজিনের সাথে সিএইচ3 থাকলে এটা হচ্ছে টলুইন, ঠিক তো? তাহলে এটাকে ট্রাইনাইট্রো টলুইন বলা যায়। আর এইটা দেখো, একটা গ্লিসারিন ছিল। গ্লিসারিনের সংকেত যারা পারো আলহামদুলিল্লাহ, না পারলে প্যারা নাই। দেখো, গ্লিসারিন হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল। ভাইয়া, গ্লিসারিন আর গ্লিসারল এই দুইটাতে তো উল্টাপাল্টা লাগে, দুইটার মধ্যে ডিফারেন্স কি? আল্লাহ, কোনো ডিফারেন্স নাই। যেটা গ্লিসারিন সেইটাই গ্লিসারল, বুঝছো? কোনো ডিফারেন্স নাই, ওকে? তো গ্লিসারিনের মধ্যে তিনটা ওএস ছিল, এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল, রাইট? সো এইটার সাথে একটা এইচ ছিল, এটার সাথে এইচ ছিল, এই সবগুলো এইচকে প্রতিস্থাপিত করে একটা নাইট্রো গ্রুপ বসছে। দেখছো, এইচগুলোকে প্রতিস্থাপিত করে কে বসছে? একটা নাইট্রো গ্রুপ বসছে। তাহলে এটাকে নাইট্রোগ্লিসারিন নামে ডাকা যায় না? বুঝছো? আর একটু সুন্দর হইতো, এটাকে ট্রাইনাইট্রোগ্লিসারিন বলতাম, তবে এটা আসলে ওইভাবে ডাকি না। এটা দেখো যে গ্লিসারল ট্রাইনাইট্রেট বলে ডাকতেছি। তাহলে গ্লিসারিনের সাথে তিনটা নাইট্রেট যুক্ত হইলে নাইট্রোগ্লিসারিন হচ্ছে, টলুইনের সাথে তিনটা নাইট্রেট যুক্ত হলে ট্রাইনাইট্রোটলুইন হচ্ছে। এবার আসো, এইটা হচ্ছে তেল জাতীয় পদার্থ, বুঝছো? এটা তেল জাতীয় পদার্থ, মানে কি? এটা তরল। অপরদিকে এটা হচ্ছে কঠিন, বুঝছো? ওকে, এটা হচ্ছে কঠিন। আর এটা কোনো রং নাই, এটা বর্ণহীন, ওকে?
আমাদের নাইট্রোগ্লিসারিনটা বর্ণহীন, অপরদিকে ট্রাইনাইট্রোটলুইন এটা হচ্ছে হলুদ, বুঝছো, এটা হলুদ রঙের কঠিন পদার্থ। ওকে, এই গেলই দুজনের মধ্যে বেসিক পার্থক্য। ফেনল শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয় দেখো, খুঁজে পাই কিনা আমরা বলো। এই 5% KMnO4 এটা দিয়ে তো তুমি ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যে ওই যে কি বলে এটাকে সম্পৃক্ততার পরীক্ষা করতেছিলে, এটা করলা তাই না? লুকাস বিকারক দিয়ে কি করবা এটা বইলো, তোমরা বলবা। আচ্ছা, সোডিয়াম পরীক্ষা কোথায় করতে পারো আমি বলি, অ্যালকোহলের ক্ষেত্রে করতে পারো। সোডিয়াম পরীক্ষা করে অ্যালকোহল শনাক্ত করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে তোমরা বলো লুকাস বিকারক দিয়ে কি করবা, আর এটা তো উত্তর পারোই, এটার উত্তর খ হবে। ওই যে ফেনলের ফে দিয়েই ফেরিক মনে রাখছিলাম না, তাহলে ফেনলের ক্ষেত্রে ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে আমরা পরীক্ষা করতে পারবো। লুকাস বিকারক দিয়ে কি করবা এটা তুমি আমারে বলো দেখি। সোডিয়ামটা আমি বলতেছি যে সোডিয়াম দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। আচ্ছা, যতক্ষণে তুমি বলতেছো আমি একটু আগাতে থাকি। এই ব্যবহারগুলো ইম্পর্টেন্ট নাইট্রোগ্লিসারিন এবং টিএনটির। ওকে, চলো একটু ফার্স্ট যাই আমরা। ডিনামাইটের কথা শুনছো? আলফ্রেড নোবেল এই ডিনামাইট বানাইছিল, সেই ডিনামাইট বেচে এত টাকা সে কামাইছে, এইটার টাকা ওই ব্যাংকে রেখে ধরো যে সুদ টুদ পাচ্ছে, এটা দিয়ে এখন সে রেগুলার পুরস্কার দেয়, এটাকে আমরা নোবেল প্রাইজ বলি, বুঝছো? তো এই ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়? নাইট্রোগ্লিসারিন। ওকে, তারপর দেখো ব্লাস্ট করে দিবে একদম আধুনিক একটা ব্লাস্টিং জেলাটিন, কর্ডাইট, এগুলো বানাতেও নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হচ্ছে। এরপর 2 এবং 3 নাম্বার পয়েন্ট যেটা পড়াবো সেটা বেশি ইম্পর্টেন্ট। দুইটা রোগের ঔষধ হিসেবে তুমি নাইট্রোগ্লিসারিন ব্যবহার করতে পারবা, খালি বিস্ফোরক না, রোগের ঔষধ হিসেবেও নাইট্রোগ্লিসারিন ব্যবহার হয়। কোথায় জানো? একটা হচ্ছে এনজাইনা, যেটা অবশ্যই একটা হৃদরোগ, একটা হচ্ছে এনজাইনা পেক্টোরিস বা হার্ট অ্যাটাক, ঠিক আছে? হার্ট অ্যাটাক বা এনজাইনা পেক্টোরিসের ক্ষেত্রে তুমি নাইট্রোগ্লিসারিন ইউজ করতে পারবা। আর একটা হচ্ছে হাঁপানি। এখন তুমি যেহেতু তোমার ডাক্তার ভাই পড়াচ্ছে, তুমি এখানে জিজ্ঞেস করতেই পারো যে ভাই নাইট্রোগ্লিসারিন এটা একটা বিস্ফোরক, এটাকে আপনি ঔষধ বানাই ফেলতেছেন, আচ্ছা তোমরা কি লিখতেছো? লুকাস বিকারক দিয়ে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা যায়। হ্যাঁ, ভেরি গুড। ওকে, তাহলে তো তোমরা ভালো পারো, ভেরি গুড। কি নিয়ে কথা বলছিলাম আমরা বলো তো? আমরা কথা বলছিলাম এনজাইনা পেক্টোরিস, হাঁপানি, এগুলোর মধ্যে নাইট্রোগ্লিসারিন দিলে কেমনে রোগীর উপকার হয়। এনজাইনা পেক্টোরিসে কি হয় তুমি আমারে বলো। এনজাইনাতে বুকে ব্যথা হয়, বুকের মাঝখানটায়, স্টার্নামের নিচে। আসলে কেন হয়? এই এইটা মনে করো আমাদের সেই সুন্দর হৃদয়, দূর বেশি সুন্দর হয়নি। এখানে করোনারি ধমনী রক্ত সরবরাহ করতেছে না, তো ধমনীর এই অংশটাকে ধরো আমি বড় করে দেখতেছি এইখানে। ওকে, এইখানটাতে ধরো একটা ব্লক তৈরি হয়ে ন্যারোয়িং হয়ে গেছে ধমনীটার। আচ্ছা, এই ধমনী যদি একটু প্রসারিত হয় তাহলে কি রক্ত প্রবাহটা বাড়বে না? এই রক্ত প্রবাহ কমে যাচ্ছে বলেই তো এখানে অনেক রক্ত আসতেছে, কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছে অল্প অল্প। তো ফলে এই অঞ্চলটা রক্ত পাচ্ছে না। এটা এরকম করতেছে কেন আমার সাথে? এই অঞ্চলটা রক্ত পাচ্ছে না, রক্তের অভাবে এখানে ব্যথা হচ্ছে। তো তুমি ব্লাড ফ্লো বাড়াইতে পারলে ব্যথা ভালো হবে। ব্লাড ফ্লো কেমনে বাড়াবা? যদি এটাকে একটু প্রসারিত করা যায়। তুমি যদি রোগীকে জিহ্বার নিচে একটু নাইট্রোগ্লিসারিন স্প্রে করে দাও, হ্যাঁ, বা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট খাওয়াই দাও, স্প্রে করলে সবচেয়ে ভালো, কারণ এটা ডিরেক্ট জিহ্বার নিচ থেকে ক্যাপিলারিতে অ্যাবজর্ব হয়ে তাড়াতাড়ি হার্টে চলে যায়। খাওয়াইলে অত তাড়াতাড়ি যায় না, তাই আমরা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়, যাদের হার্টের প্রবলেম তারা সবসময় সাথে রাখে একটা। তো এটা দিলে কি হবে? নাইট্রোগ্লিসারিন থেকে সে নাইট্রোমূলক পাবে, বুঝছো? এই নাইট্রিক অক্সাইড পাবে। আর নাইট্রিক অক্সাইড যেটা করে, নাইট্রিক অক্সাইড হচ্ছে তোমার রক্তবাহিকাকে সম্প্রসারণ করে। তাহলে এখানে যেখানে রক্ত যেতে পারছিল না ওটা যদি একটু সম্প্রসারণ করে, ব্যাপারটা ভালো হবে না? রক্তটা যাবে, ব্যথাটা কমবে। একই ব্যাপার ঘটে হাঁপানির ক্ষেত্রে। হাঁপানির ক্ষেত্রে আমাদের যে ফুসফুসে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলো আছে না, এই জিনিসগুলা চিকনা হয়ে যায়। যেদিক দিয়ে বাতাস যাওয়ার কথা তারা চিকনা হয়ে গেছে মনে করো। তো তাদেরকে যদি একটু প্রসারিত করে দেওয়া যায় তাহলে বাতাসটা একটু বেটার যাবে ফুসফুসে, তখন আমার হাঁপানিটা কমে যাবে। তো এই একইভাবে নাইট্রিক অ্যাসিড যেটা নাইট্রোগ্লিসারিন থেকে তুমি পাচ্ছ, ওইটা ব্রঙ্কাস ব্রঙ্কিওলকেও প্রসারিত করে। এভাবে হাঁপানিতে এবং এনজাইনা দুই জায়গাতেই সে ঔষধ হিসেবে কাজ করতেছে। এটা পরীক্ষাতে আসবে না, তোমাদের আগ্রহের জন্য বললাম। কিন্তু তুমি মনে করলা যে আচ্ছা তার তো বুকে ব্যথা হচ্ছে, তাহলে একটু বেশি করেই দিই। হ্যাঁ, ভাইয়া বলছে স্প্রে করে দিতে, আমি স্প্রে না করে একদম ঢেলে দিলা জিব্বার নিচে। তাহলে অনেকখানি যে ঢেলে দাও তখন তোমার কি হবে বলো? তখন তোমার প্রবল মাথা ধরতে পারে, সাথে তুমি অজ্ঞানও হয়ে যাইতে পারো, বুঝছো? ঔষধ নিয়ে ছেলে খেলা করতে নেই। আচ্ছা, তাছাড়া এটা তো বিস্ফোরক তো বটেই। ওকে,
এই বিক্রিয়া টিক্রিয়া লাগবে না। দেখো, নাইট্রোগ্লিসারিনের একটা ব্যাপার হচ্ছে, ও যখন, ঠিক আছে, কঠিন অবস্থায়, ও তো নর্মালি তরল তেল জাতীয়, কিন্তু ও যদি কখনো ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন যদি হয়ে যায়, তাহলে সে আরো বেশি বিস্ফোরণ করতে চায়। নর্মালি সে তেল, তরল, কিন্তু যদি কঠিন হয়ে যায়, জমে যায়, তেল তো ঠান্ডা হলে জমে যায়, তো তখন সে বিস্ফোরণ করতে চায়। তো আমরা কি করছি, সে যেন সহজে ঠান্ডা না হয়ে জমে না যায়, এই জন্য এটার ফ্রিজিং পয়েন্ট -29 ডিগ্রি সেন্টিগ্রেড করে রাখা হয়। মানে -29 ডিগ্রি সেন্টিগ্রেড হইলে তখন সে জমবে, -5 ডিগ্রি হলে সে জমবে না। কারণ জমে গেলে, কঠিন হয়ে গেলে সে ঠুসঠাস ফুটবে, তার জমতে দেওয়া যাবে না। বুঝছো? এই আর কি। কিভাবে করে এটা জানো? এই ইথিলিন গ্লাইকল ডাইনাইট্রেটের সাথে মিশানো হয়। আচ্ছা, জানলে ভালো। এরপরে এই যে তোমরা মনে মনে চিন্তা করো, ভাই একটা বোম ফুটলো, এত মানুষ কেন মরে, একটা বিস্ফোরণের যে কি ইম্প্যাক্ট, এটা এখানে লেখা আছে। এইখানে যে এটা যদি ফুটে, তাহলে দেখো গ্যাস মিশ্রণের চাপ হয় 20,000 অ্যাটমসফিয়ার। তুমি এখন আসো 1 অ্যাটমসফিয়ারের মধ্যে, এই জন্য প্রেশার বুঝতেছো না। 20,000 অ্যাটমসফিয়ার কি, এটা তুমি বুঝতেছো না। টেম্পারেচার হয় দেখো, যেখানে বিস্ফোরণ হয় 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখছো? তাহলে মানুষ মরবে না তো কি হবে? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম বলো? ন্যানো রিক্যাপ। কোত্থেকে ন্যানো রিক্যাপ রে? ইয়ের নাইট্রোগ্লিসারিন থেকে। এটা তেল জাতীয় বর্ণহীন একটা বিস্ফোরক পদার্থ, যেটাকে নাম কি এটার, ব্লাস্টিং জিলাটিন বানাইতে ব্যবহার করা হয়। তাছাড়া ডিনামাইট বানাইতে ব্যবহার করা হয়। দুইটা জায়গায় ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, হাঁপানি এবং এনজাইনা। এইটুকু হচ্ছে আমাদের একদম মেইন কথা। চলে আসলাম ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি। হলুদ বর্ণের কঠিন পদার্থ পড়াই ফেলছি। গলনাঙ্কটা দেখো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু পরে ধরবো, তুমি যেন পারো। আচ্ছা, টিএনটি যে তুমি বানাবা, প্রথমে টলুইন নিছো, এটা বানানোটা খুব ইন্টারেস্টিং, টেম্পারেচারগুলো দেখতে পারো। টলুইন নিয়ে তুমি এর সাথে দেখো এই যে HONO3, মানে কি নাইট্রিক অ্যাসিড, তাই না? এই নাইট্রিক অ্যাসিড যুক্ত করতে থাকবে, এখান থেকে নাইট্রোমূলক সে গ্রহণ করতে থাকবে। তাহলে সে যখন মনোনাইট্রোটলুইন হবে, মানে একটা নাইট্রেট গ্রহণ করছে, তখন তার টেম্পারেচার লাগবে 30। সে যখন দ্বিতীয় নাইট্রেটটা গ্রহণ করবে, তার টেম্পারেচার লাগবে 60। তখন সে ডিএনটি হবে, ডাইনাইট্রোটলুইন। যখন সে টিএনটি হবে ডিএনটি থেকে, আরও একটা এই যে NO2 গ্রহণ করে যখন ট্রাইনাইট্রোটলুইন হবে, তখন তার টেম্পারেচার লাগবে 100। তার মানে একটা করে নাইট্রেট মূলক যুক্ত করবা, টেম্পারেচার 30 থেকে 60 হবে, 60 থেকে 100 হবে। আচ্ছা, কোনটা বিস্ফোরণে ডেটোনেটর দরকার হয়? ডেটোনেটর হচ্ছে একটা যন্ত্র, যেটার মাধ্যমে তুমি স্ফুলিঙ্গ তৈরি করবা, মানে একটু আগুন ধরায় দিতে হবে, তখন সে বিস্ফোরিত হবে। একটু স্ফুলিঙ্গ দিয়ে বিস্ফোরিত হবে, উত্তেজনাটুকু লাগবে। ওই স্ফুলিঙ্গের উত্তেজনা না থাকলে সে এমনি এমনি বিস্ফোরণ হবে না। আমি যদি পকেটে নিয়ে ঘুরতে থাকি, আমার কোনোই প্যারা নেই, কারণ পকেটের মধ্যে আমি আগুন ধরাচ্ছি না। যদি একটু তুমি কয়েলের আগুন বলো বা সিগারেটের আগুন বলো বা এরকম স্ফুলিঙ্গ তাকে দাও, তখন আবার ট্রাইনাইট্রোটলুইন কি হবে, বিস্ফোরণ হবে। তাহলে সেফ কোনটা? নাইট্রোগ্লিসারিন থেকে টিএনটি কিন্তু সেফ, কারণ সে এমনি এমনি বিস্ফোরিত হয় না। তাকে স্ফুলিঙ্গ দিয়ে, এই ডেটোনেটর সহযোগে একটা যন্ত্র, এটার সাহায্যে তুমি তাকে বিস্ফোরণ করতে পারবা। ওকে, আচ্ছা, তারপর আসো, তাহলে এটা কি হবে উত্তর? উত্তর হবে টিএনটি। আচ্ছা, নাইট্রোগ্লিসারিনকে ব্যবহার করছিল ডিনামাইটের মধ্যে, আর টিএনটিকে ব্যবহার করবো হচ্ছে হ্যান্ড গ্রেনেডের মধ্যে। হ্যান্ড গ্রেনেড তোমরা দেখছো কিনা, পাইনাপেলের মতো দেখতে, একটা পিন খুলে ফেলার 3 সেকেন্ড পরে এটা বিস্ফোরিত হয়। তো পিন খুলে ফেলার পরে এটা আসলে ঢিল দিয়ে দূরে পাঠাই দিতে হয়। বুঝছো? বছর 2-3 আগে ময়মনসিংহ জিলা স্কুলেরই একটা ছোট ভাই, ও বিএমএতে ছিল, ওর একটা খুব স্যাড স্টোরি খুব ব্যথিত করছিল, যেটা এখানে পড়াইতে আসলে আমার মনে পড়ে এই পয়েন্টে এসে। হ্যাঁ, তো ট্রেনিংরত অবস্থাতে হ্যান্ড গ্রেনেড ওর হাত থেকে খুলে পড়ে গেছে, যেটার পিন ওর হাতে রয়ে গেছে, এই টাইপের কিছু একটা ব্যাপার। অ্যান্ড দেন যখন তোমার আশেপাশে অনেকেই আছে, সামনে একটা গ্রেনেড পড়ে যায়, তখন তুমি কি করবা? তুমি যদি চাও যে ছুটে পালাবা, 3 সেকেন্ডের মধ্যে গ্রেনেডের রেঞ্জ থেকে তুমি বেরোতে পারবা না। গ্রেনেডের অনেকগুলো ছোট ছোট স্ফিংটার থাকে, এগুলো গায়ে ঢুকে সারা জীবন তোমার প্যারা দিবে, অনেকে মরবেও। তো এখানে মানে খুব সম্ভবত আর্মিদের নিয়ম কিনা আমি নিশ্চিত না, মানে অন্য সবাইকে বাঁচাইতে ও যেটা করছে, ওর গ্রেনেডের উপর ওই আসলে লাফায় পড়ছে। তো ওর বডি ক্ষত ক্ষত বিক্ষত হয়ে গেছে, বাট আশেপাশে কারো তেমন ক্ষতি হয়নি, এই আর কি। তো এইখানে আসলে তোমার কি বলা যায়, মানে সার্বিক বিচারে ক্ষয়ক্ষতি কম হলো, একজনের জীবন গিয়ে হলো, নয়তো আরো অনেকের জীবন যেতে পারতো, এরকম আর কি। যাই হোক, আমি আমার ছোট ভাই যেহেতু ডিফেন্স, আমি বোধহয় আগেও তোমাদের বলছি, আমি এগুলোর গল্প অনেক শুনি, অনেক জানি। যেমন ধরো নেভির কিছু নিয়ম আছে, যদি ধরো কেউ পানিতে, ধরো তোমার অপোনেন্ট পানিতে সাঁতার কাটতেছে, বাঁচার জন্য তুমি কখনোই জাহাজ থেকে তাকে গুলি করতে পারবা না।
তুমি সে যদি জাহাজে থাকে তুমি তার বোম মারে উড়াই দিতে পারবা, কিন্তু যদি কেউ পানিতে সার্ভাইভ করার চেষ্টা করে, হ্যাঁ, তুমি অবশ্যই তাকে জাহাজ থেকে বা কোথাও থেকে তুমি তার গুলি করতে পারবে না, তুমি ক্যাপচার করতে পারবা, গুলি করতে পারবা না। যাই হোক, আসো, হ্যান্ড গ্রেনেড বানাইতে টিএনটি ব্যবহার করা হয়। এরপর দেখো সেনাবাহিনীর যে বম শেল, এগুলো তার চিনানোর কিছু নাই। বম শেল, টর্পেডো, জাহাজ ধ্বংসকারক টর্পেডো, আচ্ছা, মিসাইলের মতো জিনিসপত্র, এগুলোর মধ্যে বিস্ফোরক থাকে, এগুলাতে তুমি কি দিবা? টিএনটি দিবা। এই অ্যামোনিয়াম নাইট্রেট সে নিজে আলাদাভাবে একটা বিস্ফোরক, অ্যামোনিয়াম নাইট্রেট নিজেই বিস্ফোরণ করতে পারে। এটা একটা বিস্ফোরক, টিএনটি একটা বিস্ফোরক, দুইটা মিলে একটা সুপার বিস্ফোরক বানায় ফেলতে পারো। ওইটার নাম কি? ওটার নাম হচ্ছে অ্যামাটল। এই অ্যামা নামটা আসছে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে, আর টলটা মনে করো ট্রাইনাইট্রোটলুইন থেকে। তাহলে অ্যামাটল হচ্ছে অ্যামোনিয়াম নাইট, অ্যামা দিয়েই অ্যামোনিয়াম নাইট্রেট, আর টল দিয়ে হচ্ছে টিএনটি। এই অ্যামাটল তুমি বানাচ্ছ, এটা বিল্ডিং টিল্ডিং পাহাড় টাহাড় ভেঙে টেঙে একাকার করে দিবা। বুঝতেছো বাচ্চারা? আচ্ছা, ওকে। সিদ্রাতুল মুনতাহা জিজ্ঞেস করছে, আমার আব্বু ব্রেন স্ট্রোক করছিল, তখন একটা স্প্রে 2 ঘন্টা পর পর জিভ নিচে দিতে বলছে ডাক্তার, এটা কি সেই নাইট্রোগ্লিসারিন? আচ্ছা, স্ট্রোকের ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় না আসলে, ঠিক আছে? স্ট্রোকের ক্ষেত্রে শুনি নাই কখন নাইট্রোগ্লিসারিন দিচ্ছে। তুমি হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইটার দুইটার মধ্যে মিক্স আপ করে ফেলছো কিনা। আর এটা অন্য ঔষধও হইতে পারে, জিব্বার নিচে যে কোনো ঔষধ তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, ওকে। ইনহেলারে নাইট্রোগ্লিসারিন থাকে না, ইনহেলারে নাইট্রোগ্লিসারিন থাকে না, ইনহেলারে স্টেরয়েড জাতীয় ঔষধ থাকে। ওকে, ইনহেলারে স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে, নাইট্রোগ্লিসারিন না, না, না। আবার এটা বললে সমস্যা। অ্যাজমাতে, অ্যাজমাতে তুমি স্টেরয়েড নিচ্ছ আর কি। পারমাণবিক বোমার তাপমাত্রা কত? পারমাণবিক বোমার তাপমাত্রা, পারমাণবিক বোমাতে কি বিক্রিয়া হয় বলো? এটা 10⁻⁷, 10⁸ কেলভিন বা এরকম হইতে পারে, আই গেস, নট শিওর। আচ্ছা, আগাই, ডেটলে চলে আসি। তোমাদের বহুল পরিচিত ডেটল। তোমরা যারা ভাবো যে স্যাভলন, ডেটল, হেক্সিসল সব এক, ভুল, তুমি ভুল, এক না, এরা এরা ডিফারেন্ট। ডেটল যেটা, সেটার রাসায়নিক উপাদানের নাম কি দেখো, 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। তাহলে দেখো এইটাও কিন্তু ফেনল থেকেই পাচ্ছ, ডেটলের যে মূল উপাদান, বুঝছো? এটার যদি ছোট নামে তুমি ডাকতে চাও, তার নাম হচ্ছে ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। ওকে, আচ্ছা, এবার যদি তুমি ডেটল বানাইতে চাও, তোমার কি করতে হবে আসো দেখি। তাহলে এটার কি কি উপাদান লাগবে? খালি একটা দিলেই কি হবে? না, এটা প্রধান উপাদান, দেখো লেখা আছে, এটা মূল উপাদান। ডেটলের মূল উপাদান কোনটা? ক্লোরোজাইলিনল। আচ্ছা, আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে কত জানো? না, আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে একটা তথ্য তুমি মনে রাখতে পারো, যে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকে কি বলে জানো? ও রাবিং অ্যালকোহল। এখানকার তথ্য না, অন্য জায়গায় আছে আর কি, অ্যালকোহল। বাচ্চারা শোনো, তুমি যখন ফিজিওলজি ল্যাবে কাজ করবা, তোমার একটু পরপর হাত ধুইতে হবে, কিন্তু ওইখানে আসলে হ্যান্ড ওয়াশ রাখা নাই, বরঞ্চ এই রাবিং অ্যালকোহল লেখা আছে একটা বোতলে, ওইটা থেকে তুমি অ্যালকোহল নিয়ে হাত মুছে ফেলবা। সো ওইটি আসলে ওই করোনার সময় আমরা যে ব্যবহার করছি, অধিকাংশ হ্যান্ড স্যানিটাইজারের মধ্যেই এই অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহলটা থাকতো। আচ্ছা, এটা কি করে ডেটল? এটা ফাঙ্গাস এবং জীবাণু মেরে ফেলে, রিডিং পড়বা। তারপর তুমি এখানে পাইন তেল ইউজ করতে পারো, সাবানের পানি থাকবে ডেটলের মধ্যে, এই জন্য ফেনা হয়, বুঝছো? আবার এখানে পার্সেন্টেজটা লিখে দিচ্ছে যে কোনটা কত পার্সেন্টেজে থাকবে। তাহলে ক্লোরোজাইলিনলের পার্সেন্টেজটা পড়বো আমরা 4.8, আইসোপ্রোপাইল 13.1। এখন দেখো, তোমার মনে হবে যেটার পরিমাণ বেশি সেটাই বোধহয় প্রধান, ব্যাপারটা এরকম না। ছোট মরিচ ঝাল বেশি, কম পরিমাণে থাকে, কিন্তু এটাই মূল উপাদান ডেটলের, বুঝছো? আচ্ছা, এই তো, এইটা অনেকবার আছে, ঠিক আছে? তো এই পার্সেন্টেজগুলো আমরা একটু পড়বো, আর কি কি উপাদান আছে এটা পড়বো, তাইলে ডেটলের কাজ শেষ। এই প্রস্তুতি ইম্পর্টেন্ট না ডেটলের, বুঝছো? এগুলা প্রস্তুতিগুলা আসার মতো না, ব্যবহার তো পারবাই। ডেটলকে দেখো, ডেটলের কিন্তু ফ্লোর মুছার জন্যও ডিসইনফেক্টেন্ট আছে, আবার হাত কেটে গেলে ওইটা দেওয়ার জন্য অ্যান্টিসেপটিক আছে। তাহলে দুইভাবে ব্যবহার করতে পারো। এখন এই যে যারা তুমি সেম মনে করতা, এরা দেখো, ডেটল কি অলরেডি তুমি পরিচয় পেয়ে গেছো, রাইট? স্যাভলন দেখো, এটা হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট, ডিফারেন্ট কিন্তু, বুঝছো? এটা যেহেতু অ্যান্টিসেপটিক, এই 0.3% থাকতেছে অল্প। আচ্ছা, সাথে সেন্ট্রিমাইড থাকে। শল্য চিকিৎসা মানে সার্জারিতে, তারপর কাটা ক্ষতস্থান, মুখ ধোয়ার জন্য স্যাভলন ব্যবহার করে, ব্যবহার তোমরা পারো। এবার আসো স্যালল, এটা স্যাভলন, এটা
স্যালল, স্যাললটা হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। আচ্ছা, এই স্যাললের ল আর ল দেখেই আমার খালি গলার কথা মনে পড়ে যায়, কারণ গলার মধ্যেও ল আছে, স্যাললেও ল, গলাতেও ল, তাই না? তাহলে এটা গলার অসুখে ব্যবহার করবা, গলার অসুখে অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করবা? স্যালল, ফিনাইল স্যালিসাইলেট। মনে রাখা যাবে একটু স্যাললটা, স্যাভলনের মূল উপাদানটা। আচ্ছা, চলে আসলাম তোমাদের প্রিয় ওষুধ প্যারাসিটামল। হ্যাঁ, তুমি চান্স পাওয়ার পর সবাইকে দেখবা তুমি নিজেই এই সব কিছু শুনে টুনে ফাইনালি আর কোনো কিছু প্রেসক্রাইব করার মতো তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো দক্ষতা অর্জন করবা না। তখন তুমি ব্যথা থাকলে, জ্বর থাকলে তুমি খুব কনফিডেন্সের সাথে তাকে প্যারাসিটামল প্রেসক্রাইব করতে পারো। এখন ডাক্তাররা যখন প্রেসক্রাইব করে, প্রত্যেকটা ঔষধের বুঝছো একটা ব্র্যান্ড নেম আছে, আরেকটা হচ্ছে তার মানে ড্রাগ নেম আছে, বুঝছো? তো প্যারাসিটামল হচ্ছে ধরো এটা ড্রাগ নেম, তো এটা অনেক ব্র্যান্ডের আন্ডারে আছে, তোমরা যেটা দেখো নাপা, এইস, আরও অনেকগুলো নাম আছে, তাই না? ওদের প্রমোশন আমি করতে চাইতেছি না, যাই হোক। তো এই প্যারাসিটামল এটা হচ্ছে তার মানে কেমিক্যাল নেমটা। এটার আরেকটা নাম হচ্ছে দেখো এসিটোমিনোফেন। এই নামটা কেউ খেয়াল করে না, পরীক্ষাতে চলে আসতেই পারে যে প্যারাসিটামল আরেক নাম কি, এসিটোমিনোফেন। অথবা এই প্রথম লাইন থেকে অবজেক্টিভ চলে আসতে পারে। কিভাবে আসবে ভাই বলেন? পরীক্ষাতে আসবে ইথানোয়িক এনহাইড্রেটের ফেনোলিক এস্টারকে কি বলে? তোমার মাথা তো গুইরা চক্কর দিয়া শেষ, যে হায় হায় এটা তো মেলা কঠিন প্রশ্ন। তো এটা কি তোমার না জানলেও চলবে, ইথানোয়িক এনহাইড্রেটের ফেনোলিক এস্টার হচ্ছে প্যারাসিটামল। এই লাইনটা একটু মেমোরাইজ করে ফেলো, ঠিক আছে? চিন্তা করতে গেলে মাথা ঘুরাবে। আচ্ছা, তাহলে যদি কেউ এসে তোমারে বলে যে আমার হাঁটু তো ফুলে গেছে, এই ফুলাটা আমার কমাই দেন, তুমি কি করবা? তুমি যখন ডাক্তার হবা, ডাক্তার না, তুমি মেডিকেলে যখন চান্স পাবা, গ্রামে যখন প্রথম যাবা, মানুষজন ডাক্তার ডাক্তার হিসেবে ট্রিট করা শুরু করবে। কয়েকজন আছে ভালো, এরা রিপোর্ট টিপোর্ট দেখাবে, তুমিও টুকটাক বুঝবা, বলে দিলা। কিছু মানুষজন এসে তোমার কাছে এমন সব কমপ্লেইন জানাবে, হ্যাঁ, দেখবা যে এগুলাকে ইন্টারপ্রিট করতে তোমার খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? কেউ বলবে যে তার এখানে ম্যাচ ম্যাচ করে, ম্যাচ ম্যাচ তো তা বুঝে যায়, কেউ বলবে কুরকুর করে, মুড়মুড় করে, হ্যাঁ, আরও অনেক বাংলা ভাষার বিকৃতি করে অনুভূতি প্রকাশ করবে, যেগুলো তুমি ধরতে পারবা কিনা জানি না। আচ্ছা, যাই হোক, তো ওইগুলোর জন্য তুমি প্যারাসিটামল দিতে পারো। কিন্তু বাঙালি আসলে এখন প্যারাসিটামলের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন আসলে অপেক্ষা করে না, নিজেই খেয়ে নেয়, তাই না? দুইটা চারটা। এবং এই প্যারাসিটামলটাই সব থেকে বেশি মিস ইউজ হয় এরকম একটা ঔষধ আমেরিকাতে, মানে সব জায়গাতেই। তো প্যারাসিটামল যদি বেশি খাও তাহলে আবার সমস্যা। কি সমস্যা আসতেছি, এটা কিডনি নষ্ট করে ফেলতে পারে, বুঝছো? এই দেখো এখানে লেখা আছে যে অধিক পরিমাণে যদি সেবন করো তাহলে এটা কিডনি নষ্ট করে ফেলতে পারে। তাহলে ভাই আমি কয়টা খাইতে পারবো প্যারাসিটামল? আসো হিসাব নিকাশটা করে ফেলি। তুমি যদি ভালো মানুষ হও, ঠিক আছে, তাহলে তোমার জন্য প্যারাসিটামল বেশি খাওয়ার অনুমতি আছে। ভালো মানুষ বলতে কি, তোমার অন্য কোনো বদভ্যাস নাই, তুমি খালি পানিই খাও, পানিও বলে কিছু খাও না, তাহলে তুমি দিনে একটা প্যারাসিটামলের মধ্যে সাধারণত মানে 500 মিলিগ্রামের ট্যাবলেট হয়, তো দুইটা ট্যাবলেট মিলায় 1 গ্রাম। তো সারাদিনে তুমি 8টা ট্যাবলেট খাইতে পারবা, বুঝছো? 8 ট্যাবলেট। তাহলে 8 ট্যাবলেট আসলে কতটুকু হবে? 500 মিলিগ্রাম ইন্টু 8, মানে 4000 মিলিগ্রাম। তো 4000 মিলিগ্রাম মানে কত গ্রাম? 4 গ্রাম। তুমি 4 গ্রাম খাইতে পারবা। কিন্তু তোমার কয়েকজন বন্ধু আছে, এখন না থাকলে ভবিষ্যতে দেখবা তৈরি হয়ে যাবে, যাদের হচ্ছে খালি পানি খাইলে মন ভরে না, ওদের পানির সাথে একটু অ্যালকোহল খেতে হয় নিয়মিত বিরতিতে। হ্যাঁ, এরকম বন্ধু বান্ধব যদি তোমার থাকে, বা তোমার রোগীর মধ্যে যদি কেউ এরকম থাকে, তুমি অবশ্যই তাকে জিজ্ঞেস করবা যে আপনি কি, হ্যাঁ, কোনো বদভ্যাস আছে কিনা তার। আচ্ছা, যদি থাকে তাহলে তারা তুমি মন ভরে প্যারাসিটামল দিতে পারবা না, দিনে 8টা ট্যাবলেট কখনোই তারা দিতে পারবা না, দিলে তার কিডনি টিডনি নষ্ট হয়ে যাবে, বুঝছো? তারে তুমি কয়টা দিবা দেখো? 2 গ্রাম, 2 গ্রাম মানে হাইস্ট কয়টা ট্যাবলেট দিতে পারবা? 4টা ট্যাবলেট। তো আমরা তো একদম সবসময় হাইস্ট ডোজে তো ঔষধ দেই না, তাই না? হাইস্ট দেই 3 বেলা 3টা প্যারাসিটামল, এটা তুমি সবাইকে দিতে পারো। হ্যাঁ, মানে অ্যালকোহলিক অথবা নন অ্যালকোহলিক সবাইকে দিতে পারো, প্যারা নেই। আচ্ছা, আশা করি হিসাবটা তোমরা বুঝাইতে পারছি। বাচ্চাদের ক্ষেত্রে আবার এরকম বেশি বেশি দিয়ে রাখো না, এটা পূর্ণবয়স্কের হিসাব, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে আরো কম যাবে। ওকে, তো প্যারাসিটামল কি করবে বলো? জ্বর কমাবে, আর এটা ব্যথা কমাবে। যে ওষুধ জ্বর কমায় তাকে আমরা বলি অ্যান্টিপাইরেটিক, কই লেখা আছে যেন। আর যে ব্যথা কমায় তাকে বলি অ্যানালজেসিক, বুঝছো? আমাদের মেডিকেল টার্ম এগুলা, খালি শুনে রাখো। তাহলে পাইরোজেন দিয়ে জ্বর আসে না আমাদের, তাহলে অ্যান্টিপাইরেটিক কি? জ্বর কমাবে। আর অ্যানালজেসিক হচ্ছে ব্যথা কমাবে, এই দুইটা কাজ করবে প্যারাসিটামল। কিন্তু যদি ওই যে হাঁটুর ফোলা নিয়ে আসে, তুমি যদি বলো যান প্যারাসিটামল খান, তাহলে কি ডাক্তারি হইলো? এই ফোলা কি কমাইতে পারবে? না, ফোলা কমায় না, ও শুধু জ্বর আর ব্যথা কমায়, যে কোনো ধরনের জ্বর, যে কোনো ধরনের ব্যথা, ঠিক আছে?
কমাবে। কিন্তু ধরো একজন ম্যালেরিয়া হইলো, তুমি খালি প্যারাসিটামল দিয়ে বসে রাখছো, এই বেটা তো ম্যালেরিয়ায় মরে যাবে, তাকে অবশ্যই তোমার কি করতে হবে বলো? ম্যালেরিয়ার ড্রাগটার নাম বলে ফেলো দেখি, মনে আছে কিনা তোমাদের। আচ্ছা, এগুলো পড়তে পারবা। প্যারাসিটামল প্রস্তুতি অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই যে এগুলো পড়বা। আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে তৈরি করতে পারো? কোবস্মিট বিক্রিয়া দিয়ে তাহলে কোনটা তৈরি করা যায়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা যায়, ঠিক আছে। এখানে স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে পড়াইছে। এই দেখো, অ্যান্টিপাইরেটিক মানে কি? জ্বর ভালো করবে। অ্যানালজেসিক মানে কি? ব্যথা ভালো করবে। এবার তোমার মনে হইলো যে আমাকে একটা জৈব যৌগ ভাই দিছে, এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ আমি দেখতে চাই। দেখার জন্য তুমি তার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বিবেচনা করতে পারো। যেই জৈব যৌগটা কঠিন তার গলনাঙ্ক দিয়ে তুমি তার বিশুদ্ধতা মাপবা। যদি সে যদি বিশুদ্ধ না হয় তাহলে তার গলনাঙ্ক 2-3 ডিগ্রি এদিক সেদিক হবে। ধরো আমি তোমাকে একটা তরল জৈব যৌগ দিলাম, তো তুমি তার গলনাঙ্ক দিয়ে মাপবা? তরলটা তো অলরেডি গলে আছে, ওটার গলনাঙ্ক কি মাপবা? ওইটার তুমি স্ফুটনাঙ্ক মাপবা, ঠিক আছে। যদি সে বিশুদ্ধ না হয় তার স্ফুটনাঙ্কও 1-2 ডিগ্রি এই দিক সেদিক হবে, তখন তুমি বুঝবা না এই বেটা বিশুদ্ধ না। আর যদি বিশুদ্ধ হতো তাহলে যেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বইতে পড়ছো ওইটার সাথে একদম মিলতো, বুঝছো? আচ্ছা, এই বেনজোইক অ্যাসিডের গলনাঙ্কটা যে পড়তেই হবে 121 ডিগ্রি। এখন পরীক্ষাতে আসবে যে নিচের কোনটা সত্য নয়, হ্যাঁ, বা নিচে কোনটা সত্য তোমার খুঁজে বের করতে বলছে। 1 নম্বর অপশনে থাকবে বেনজোইক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 121, আর তুমি এটা সত্য ভেবে দাগাই দিয়ে আসবা, আর এসে বলবা ভাই পরীক্ষা সেই দিছি, পরে চান্স না হলে বলবা ভাই কেন চান্স হলো না, আমি তো এতগুলোই পারছিলাম। তাইলে প্রশ্নে আমার খাতা ঠিকঠাক মতো দেখে নেই। কিন্তু এটা তো গলনাঙ্ক ছিল না, এটা স্ফুটনাঙ্ক ছিল তোমার প্রশ্নে, তুমি খেয়াল করো নাই। তাহলে এটা খেয়াল করতে হবে না, বুঝছো? বেনজোইক অ্যাসিড একটা কঠিন জিনিস, গুঁড়া আকারে পাওয়া যায়। তো তুমি তার কি স্ফুটনাঙ্ক দিয়ে তার বিশুদ্ধতা মাপবা? না, তার গলনাঙ্ক দিয়ে মাপবা। তার স্ফুটনাঙ্ক তো অনেক বেশি। বুঝতেছো কাহিনী? এই ফোন আসতেছে নাকি, দাঁড়াও একটু। ক্লোরোকুইনিন, ভেরি গুড, ওষুধের নাম লিখছো, আচ্ছা ওকে। আচ্ছা, আজকে ক্লাস নাকি ইন্টারেস্টিং লাগতেছে, তাই পড়া নাই যে, বিক্রিয়া বিক্রিয়া নাই যে, এই জন্য ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ, বিক্রিয়া দিলে আর ইন্টারেস্টিং লাগতো না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওকে। এখন এই জৈব যৌগের গলনাঙ্ক মানে ঠিক আছে নাকি ভুল আছে, এটা যদি তুমি মনে করো যে আমি রান্নাঘরে নিয়ে হাঁড়ি পাতিলের মধ্যে গলনাঙ্ক মাপবো, তাহলে হবে না। এটার জন্য একটা আধুনিক পদ্ধতি আছে, বুঝছো? আধুনিক বৈদ্যুতিক গলনাঙ্ক যন্ত্র আছে, ওইখানে রিডিং দিয়ে দিবে যে এই তাপমাত্রায় ওই গলতেছে, এভাবে তুমি মাপতে পারো। আর পরীক্ষাগারে কোনটা ব্যবহার করা হয়? সবসময় তো সব পরীক্ষাগারে তো এই বৈদ্যুতিক যন্ত্র নাই, তখন তুমি কৈশিক নল পদ্ধতি ব্যবহার করবা, ঠিক আছে। এই কৈশিক নলের মাথায় একটু করে নিয়ে, নলের ভেতরে একটু করে যৌগ নিয়ে ওইটাকে গলাবা, অল্প করে গলাবা, পরে টেম্পারেচার মাপবা, এরকম কাহিনী আর কি। আচ্ছা, এত ভেতরে যেতে হবে না। এই মিথানলের স্ফুটনাঙ্কটা একটু দেখে রাখো, 65.5। আচ্ছা, এখানে দেখো একটা লাইন লেখা আছে, এটা দাগানো নাই, দাগায় নাও, যে স্ফুটনের সময় যদি 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়, মানে স্ফুটনাঙ্কে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হলে তুমি তারা কি বলবা? অবিশুদ্ধ বলবা, দেখছো? আচ্ছা, এগুলো লাগবে না। এই দেখো কৈশিক নল দিয়ে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আচ্ছা এগুলো আগাই যাই। আচ্ছা, এখন প্রশ্ন চলে আসবে এইখানে। আমি বলছিলাম প্রশ্নটা করব। ন্যাপথলিন, এটার গলনাঙ্ক 80 ডিগ্রি, বলতে হবে আর কোন যৌগের গলনাঙ্ক 80 ডিগ্রি তুমি পড়েছো, এটা একটা আমাকে বলো। ন্যাপথলিন 80 পড়ছো, আর কোনটার গলনাঙ্ক 80 পড়ছো, বলো এটা। আচ্ছা, আরো অনেকগুলো দাগানো আছে, পড়ার দরকার নাই, তুমি খালি এই একটাই পড়ো, এগুলা এত এত কিছু কেমনে মনে রাখবা? এই সপ্তাহে খালি 80টাই মনে রাখো। দেখি কমেন্টে আসছে কিনা নামটা। হ্যাঁ, ভেরি গুড। এই ভেরি গুড কেন বললাম? ও বেনজিন বললো কেন? বেনজিনের কি 80 নাকি? বেনজিনের গলনাঙ্ক তো 80 না, বেনজিনের স্ফুটনাঙ্ক 80 যদি ভুল না করি আমি, দাঁড়াও দেখি। বেনজিনের স্ফুটনাঙ্ক 80, দেখছো? তাহলে আমি জিজ্ঞেস করছি গলনাঙ্ক, তুমি আবার স্ফুটনাঙ্ক বলে ফেলছো, তাহলে তো হইলো না। এই যে
টিএনটি, ভেরি গুড। টিএনটি। ঠিক আছে, বুঝছো? তাহলে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে মিক্স আপ করে ফেলো না, একটু নিজের মতো করে নিজের একটা খাতা রাখো, একটা চিরকুট রাখো, এটার মধ্যে কোনটা গলনাঙ্ক পড়তেছে কোনটা স্ফুটনাঙ্ক পড়তেছে আলাদা করে ডিটেক্ট করে পড়ো। এগুলো তো আসলে মানে আম, আমি পড়াইতে গেলে যে তোমার মানে কনফিউশন দূর হয়ে যাবে এরকম না, নিজের এটা দূর করতে হবে কোনটা গলনাঙ্ক পড়তেছে কোনটা স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে এটার পাশে লিখে রাখো যে দুইজনের গলনাঙ্ক তুমি আসলে পড়ছো 80, একটা ন্যাপথলিন আর একটা কি বলো, আর এটা হচ্ছে টিএনটি। ওকে, ন্যাপথলিন আর টিএনটি। ওকে, আর স্ফুটনাঙ্ক 80 কার কার দেখো, স্ফুটনাঙ্ক 80 হচ্ছে বেনজিন আর আহ, কি বিউটানন, বেনজিন আর বিউটানন এদের হচ্ছে স্ফুটনাঙ্ক 80। আর এছাড়া আর কোনটা পড়বো, আর মিথাইল অ্যালকোহল বা মিথানলের আগেই পড়ে আসছিলাম যে 65.5, রাইট, এটা একটু পড়বো। প্লাস হচ্ছে পড়বো এসিটন। খেয়াল করো, মিথানলেরটা উল্টাই দিলেই হয়ে যাবে এসিটন। মিথানল যদি 65 হয়, এসিটন কত হবে? উল্টায় দাও, 56। একটু মনে রাখা যাবে না? এসিটনকে কেন পড়বো ভাই? কারণ এসিটন সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, বুঝছো? যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি। ঠিক আছে, তাই আমরা এসিটনেরটাও পড়বো, মিথানলেরটাও পড়বো। তাহলে এসিটন আর মিথানল, যেহেতু এসিটন একটা দ্রাবক, ও তো তরল, তাহলে কি ওর গলনাঙ্ক বের করতেছি না, ওর স্ফুটনাঙ্ক। কঠিন হইলে গলনাঙ্ক দিয়ে বিচার করব, তরল হলে স্ফুটনাঙ্ক দিয়ে। আচ্ছা, হয়ে গেল আমাদের একটা পোর্শন শেষ। আমরা টোটালি নতুন দুনিয়ায় প্রবেশ করতেছি। আমাদের তথাকথিত জৈব যৌগের পার্ট শেষ। এখন যে জৈব যৌগ এটা হচ্ছে মানে পলিমার ভিত্তিক। ঠিক আছে, পলিমার মানে বুঝতেছো, এখানে অনেকগুলো ছোট 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 অংশ মিলে একটা বড় অণু তৈরি করবে। বড় অণু নিয়ে স্টাডির দুনিয়ায় তোমাকে স্বাগতম। আসো, তাহলে প্রথমে আমরা, আচ্ছা এটা ধরেই আগাই। তো পলিমার কি? একটা ম্যাক্রো অণু। এখন এই জিনিসগুলো অনেক কঠিন লাগে বাচ্চাদের, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইয়ের কথা, তাহলে সোজা হয়ে যাবে, পরীক্ষার প্রশ্ন কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আসো, পলিমারকে তুমি ভাগ করছো কিসের ভিত্তিতে? দুই ভাবে ভাগ করছো, একটা হচ্ছে উৎসের ভিত্তিতে, আর একটা হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে। আমরা প্রথম উৎসের ভিত্তিতে পড়ি, আমাদের লাগবে এক্সাম্পল। উৎসের ভিত্তিতে তুমি বলতেছো প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার, অর্ধকৃত্রিম পলিমার। এক্সাম্পল কেমনে মনে রাখবো? দেখো, আমরা যদি কোষ রসায়ন পড়ে থাকি, আমরা জানি যে কিছু কার্বোহাইড্রেট আছে যারা কিনা পলিমার, ওদেরকে আমরা পলিস্যাকারাইড নামে ডাকি। ওদের নামও তুমি ঘ্যাট ঘ্যাট করে আমাকে বলে দিবা, আমি জানি, স্টার্চ, সেলুলোস, হেমিসেলুলোস, বলে দিবা না? বলে দিবা। তাছাড়া প্রোটিন সে নিজেও কিন্তু একটা পলিমার, কার? অ্যামাইনো অ্যাসিডের। এগুলো আমরা পড়ছি না বলো? আমরা এগুলো জানি। এই জিনিসগুলো কি আমরা ল্যাবে তৈরি করি? আমি কি ল্যাবে বসে বসে স্টার্চ বানাই, প্রোটিন বানাই? এগুলো প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে। তাহলে এরা প্রাকৃতিক পলিমার। আমি কি ডিএনএ আরএনএ বানাচ্ছি ল্যাবে বসে বসে? না, এরা প্রাকৃতিকভাবে সৃষ্ট। ঠিক আছে, রাবার এটাও একটা পলিমার অণু। তাহলে আমরা প্রাকৃতিক পলিমারগুলোর নাম পারবো না? পারবো। এবার আসো কৃত্রিম পলিমার, এদের নাম দেখলেই বুঝবা যে এগুলো কেমিক্যাল নাম, এগুলো আসলে গাছে ধরে না। নাইলন কি, নাইলন গাছ আছে? নাই। এই পলিথিন কি কোনো গাছের মধ্যে পাওয়া যায়, শরীরের মধ্যে পাওয়া যায়? যায় না। এগুলো আমরা বানাই নিজেরা, তাই এরা কৃত্রিম। পলিভিনাইল ক্লোরাইড নাম দেখে কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমরা সবাই পিভিসি পাইপের কথা শুনছো। পিভিসি পাইপ, যে পাইপগুলো দেখো, তো এই পিভিসির ফুল মিনিং হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তো এই পাইপ কি কোথাও প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়? হয় না। বুঝছো? টেফলন, যারা ননস্টিক প্যানে রান্না করে খুব আরাম পাও, যে ভাই ডিম দিলাম, তেল দিলাম না, তাও ডিম প্যানের মধ্যে লেগে ধরতেছে না, কারণ এটা ননস্টিক। তাহলে এখানে একটা ননস্টিক কোটিং দেওয়া আছে, আবরণ দেওয়া আছে। বুঝছো? আমাদের হলে, যখন আমরা সবাই মিলে হলে থাকতাম, আমাদেরও কিছু ননস্টিক প্যান থাকতো, কিন্তু আমরা এটা প্যান রান্নার সময় এত ঘষাঘষি করতাম চামচ টামচ দিয়ে যে টেফলনের আবরণটা আসলে উঠে যাইতো কয়েকদিনেই। বুঝছো? তো উঠে গেলে পরে কি হইতো? পরে আর ননস্টিক থাকতো না, পরে খাবার এখানে লেগে ধরতো। তো তুমি জেনে রাখলা যে টেফলন এটা একটা, এটা অবশ্যই আমরা নিজেরা বানাই, কৃত্রিম পলিমার। নামগুলো দেখেই চেনা যাচ্ছে না? আচ্ছা, ব্যবহারও কিন্তু শিখাই দিলাম যে রান্নার ফ্রাইং প্যানে কোটিং যে দেওয়া হয়, যেটা দিয়ে ননস্টিক প্যান বানানো হয়, নর্মাল কড়াই কিনে নিয়ে আসলে এনে লেগে ধরে, কিন্তু ননস্টিকে লাগে না। কেন লাগে না? টেফলন কোটিং থাকে। এবার আসো ভাই, অর্ধকৃত্রিম পলিমার। অর্ধকৃত্রিমগুলো কিভাবে চিনবা? প্রথমে থাকবে প্রাকৃতিক পলিমারের নাম, যেমন ধরো সেলুলোস, এটা একটা প্রাকৃতিক পলিমার, তাই না? এই সেলুলোজ একটু কেরামতি করে তুমি সেলুলোস এসিটেট বানাইছো, তাহলে একটু অর্ধকৃত্রিম হয়ে গেল না? প্রাকৃতিকটা নিয়ে একটু কেরামতি করছো, তাহলে অর্ধকৃত্রিম। সেলুলোস নাইট্রেট, প্রাকৃতিক রাবার থেকে তুমি বানাই ফেলছো হ্যালোজেনেটেড রাবার, একটু কেরামতি থাকবে, তাহলে তুমি বুঝবা যে এটা অর্ধকৃত্রিম। তাহলে আমার এক্সাম্পল ভুল করার কোনো সুযোগই নাই। এরপর চলে আসো
কার্যকরী মূলকের ভিত্তিতে যদি, আচ্ছা এই দুইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমার, এটা একটু বুঝা, কনসেপ্টটা বুঝা। আচ্ছা, পলিথিন যদি আমি তোমাকে বলি, বাচ্চারা নামটা একটু ভাঙো, পলি ইথিন, তাহলে এখানে ইথিনটা, ইথিন ইথিনকে আমি লিখি, ইথিন হচ্ছে C2H4, ঠিক না? তাহলে এই ইথিনটা বারবার অনেকগুলো ইথিন মিলে মিলে কি বানাবে? পলিথিন বানাবে না, বলো? এইখানে কয়টা কার্যকরী মূলক আছে বা কয়টা মনোমার আছে? মানে মনোমারের মধ্যে কার্যকরী মূলক কিন্তু একটাই। কোনটা? এটা কার্বন কার্বন দ্বিবন্ধন। বুঝতেছো কিছু? কিন্তু যখন তুমি ঘনীভবন পলিমার বানাবা, এখানে একাধিক কার্যকরী মূলক থাকবে। বুঝছো? তার মানে আমি তোমাকে বুঝাই। আমার একটা বোর্ড নেই, তার হোয়াইট নোটে লিখি। ওকে, ধরো এ একটা কার্যকরী মূলক, একটা কার্যকরী মূলকই বারবার রিপিটেড হয়ে যেটা বানাবে সেটাকে তুমি বলবা সংযোজন পলিমার, সংযোজন বা দ্রুত পলিমার। ওকে, এবার আসো, যদি এমন হয় যে ধরো বি আর সি এই দুইজন মিলে একটা মনোমার বানাইছে, সেটা হচ্ছে ডি। ওকে, তাহলে এই ডি এর মধ্যে আসলে কয়টা কার্যকরী মূলক আছে? দুইটা আছে না? বা ধরো এটাকে ডি না ধরে আমি যদি তোমাকে এটা ধরি, ধরো বি সি ধরি, তাহলে যদি এই বি সি বারবার রিপিটেড হয়, তখন তুমি তারে বলবা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে ঘনীভবনে একের অধিক কি থাকতেছে বলো? একের অধিক কার্যকরী মূলক থাকবে। আর যদি একটা কার্যকরী মূলক থাকে তাহলে সংযোজন বা দ্রুত পলিমার। আরও কি ডিফারেন্স আছে জানো? সংযোজন পলিমার বানানোর সময় কোনো কিছু নির্গত হবে না, কিন্তু যখন সে ঘনীভূত হবে, যখন সে ঘনীভূত হবে তখন আসলে তার এখান থেকে কি বেরোয় যাবে বলো? পানি অথবা HCl অথবা ধরো অ্যালকোহল, কিছু না কিছু বেরোয় যাবে ঘনীভবন পলিমারে। এইগুলো বের হয়ে তারা ঘনীভূত হবে। আর সংযোজন পলিমারের ক্ষেত্রে পলিথিন যখন তুমি বানাবা, খালি ইথিনগুলো একটার পর একটা লাগবে, ঠিক আছে? এখানে ইথিনগুলো যখন একটার সাথে একটা যুক্ত হবে তখন পানি, HCl, অ্যালকোহল এগুলো কিছু বেরোবে না। কিন্তু ঘনীভবন পলিমার নাইলন যখন বানাইতে যাবা তখন দেখবা যে পানি বেরোয় যাচ্ছে, তাই তারা ঘনীভূত হচ্ছে এগুলো নির্গত হয়ে। আরও একটা কমন ব্যাপার, কিভাবে তুমি তাদের আলাদা করতে পারবা, আমি যদি তোমাকে বলি একটা পলিথিন অণুর মধ্যে 7100 C2H4 থাকে, একটা পলিথিন অণুতে ইথিন কয়টা থাকে? 7100। তাহলে যদি বলি পলিথিনের আণবিক ভর কত হবে? ইটস সিম্পল, ইথিলিনের আণবিক ভর হচ্ছে 24 28। তাহলে 28কে তুমি যদি এই 7100 দিয়ে গুণ করো, তাহলে আণবিক ভর পেয়ে যাবে না? বলো, তাহলে এটা কি পূর্ণ সংখ্যার গুণিতক হলো না? সংযোজন পলিমারের ক্ষেত্রে তাদের আণবিক ভরটা কি পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এবার এখানে আসো, ঘনীভবন পলিমার যেটা বানাইতে গিয়ে অলরেডি কিছু জিনিস বাইরে চলে গেছে। তুমি যদি মনে করো এদের পূর্ণ সংখ্যার, এই দিয়ে ধরো 7100 অণু আছে, 7100 দিয়ে গুণ করলে এটার আণবিক ভর পেয়ে যাবে, তাহলে ভুল, কারণ অলরেডি কিছু অণু তো বের হয়ে চলে গেছে। তাহলে এটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে না, আণবিক ভরটা এত সুন্দর করে মিলবে না। আমি কি তোমাকে ডিফারেন্সটা বুঝাইতে পারছি? এবার বইতে আসো। তাহলে একটা মাত্র কার্যকরী মূলক থাকলে সংযোজন, একটা সাথে আরেকজন সংযোজন হয়ে হয়ে তৈরি হয়েছে। একাধিক কার্যকরী মূলক মিলে একটা মনোমার বানাবে আগে, এটা একটা মনোমার। ওকে, যেটা একাধিক কার্যকরী মূলক, এগুলারে কি লিখবো? কার্যকরী মূলক কয়টা? একাধিক মিলে আগে একটা মনোমার বানাইছে, সেই মনোমার মিলে মিলে একটা পলিমার বানাইছে, তখন এটা ঘনীভবন পলিমার। এবং এখানে অবশ্যই ঘনীভূত হওয়ার সময় এই জিনিসগুলো বেরোয় যাবে। সংযোজনের ক্ষেত্রে এগুলো বেরোবে না। পূর্ণ সংখ্যার গুণিতক হবে আণবিক ভরটা কখন? সংযোজন পলিমারের ক্ষেত্রে। ঘনীভবন পলিমারে গুণিতক হবে না পূর্ণ সংখ্যার, কারণ এখানে যা ছিল পলিমারে যে শুধু সেটাই আছে এরকম না, কিন্তু এখান থেকে যখন এটা হইতে গেছে তখন পানি, HCl এগুলো বেরোয় গেছে, তাই মিলবে না হিসাবটা। বলো বুঝছো কিনা আমার আলোচনা? আচ্ছা, কি হচ্ছে এগুলা?
কমেন্ট এগুলো কি হচ্ছে? হুম, শোনো, ইথার, বুঝছো, ইথার সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, কিন্তু ও মাঝে মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, পারক্সাইড বানায় ফেলতে পারে, যেটা একটা বিস্ফোরক। এই জন্য তুমি ইথারকে একটা বাদামি পাত্রে ভরে রাখবা। জৈব জগতে এটা পড়ার কথা, পড়ছো কিনা জানি না। তা আমি তোমাদের সাথে কখনোই রাগ করি না, কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যাপার তোমরা আমাকে রাগিয়ে দাও। স্টুডেন্টরা শোনো, বড় হতে হবে। বড় হতে গেলে কি হতে হবে? ম্যাচিউর হতে হবে। কীরকম করে? অবশ্যই এই আরেকজনের কথায়, ঠিক আছে, মানে তুমি খুব উগ্র হয়ে যাবা, তুমি খুব রেগে উঠবা, এরকম হওয়া যাবে না, ঠিক আছে? কারণ আশেপাশে যারা কথা বলতেছে তারা সবাই যে সুস্থ মস্তিষ্কের, সবাই যে তুমি যেভাবে ভাবতেছো ওইভাবে বলতেছে এরকম নাও হতে পারে। তাহলে এত বেশি রিয়েক্টিভ হওয়া যাবে না, ঠিক আছে? আগে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে রিয়েক্টিভ কারা হবে, যাদের মধ্যে শিক্ষা নাই, ঠিক আছে? তো তুমি কি করবা, আগে বুঝবা যে কাহিনীটা কি, দেন রিয়েক্টিভ হবে। আর এটা কি এখানে তোমরা যে রিয়াকশন দেখাচ্ছ, এটা কি এখানে দেখানোর কিছু? ও কিছু একটা করছে, কে কি কেন এই পতাকার ছবি দিচ্ছে, আই ডোন্ট নো, তুমি ইগনোর করো। তুমি কি এটার জন্য আসছো? নাকি ওকে এখানে প্রোটেস্ট করে তোমার কোনো লাভ হচ্ছে, বা কারো কোনো লাভ হচ্ছে, বা ফিলিস্তিনিদের লাভ হচ্ছে, বা ইসরায়েলিদের লাভ হচ্ছে, কিছু হচ্ছে? কিছু জিনিস জীবনে ইগনোর করা শিখতে হবে, বুঝছো? কিছু জিনিস ইগনোর করতে হবে, হোয়াট এভার। আমি কষ্ট করে জিনিসটা পড়াচ্ছি যেটা তুমি বুঝবা না। যারা এই যে এতক্ষণ খুব মনোযোগ দিয়ে কমেন্ট করলা, কমেন্ট পড়লা, এরা কি এই জিনিস বুঝছো? এটা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমার কি মনে হয় সবাই পারবে? তুমি পারলে কিন্তু তুমি অন্যদের থেকে আগাই থাকতে পারতা, তাই না? যাই হোক, হতাশ হই মাঝে মধ্যে এই ব্যাপারগুলো দেখে। জীবনে ইগনোর করা শিখতে হবে, না বলা শিখতে হবে। কিছু জিনিসে মানে দরকার নাই তোমার এখানে ইনক্লুড হওয়ার, তাহলে তুমি ফোকাস হারাই ফেলবা। আচ্ছা, বাদ দাও, ঠিক আছে, ইগনোর করো। তোমাদের যদি, আমরা যদি ধরো মেডিকেলে তোমরা চান্স নাও পাও, আমরা চাই যে এই যে টাকা দিয়ে একটা কোর্স কিনছো, অ্যাটলিস্ট প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে, তাই না? তোমাদের যারা ক্লাস নেয় সবার মধ্যেই, হ্যাঁ, আমরা একদম পরিপূর্ণ মানুষ না, আমাদের দোষ ত্রুটি আছে, কিন্তু ভালো দুই চারটা দিক আছে। এইগুলো যদি ধারণ করতে পারো, দেখবে যে জীবন সুন্দর হচ্ছে, তাই না? একটু যদি সহানুভূতির ব্যাপারটা যদি শিখে যাও, বা যাই হোক, আমি বেশি কথা বলতেছি, ক্লাস শেষ করতে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি নিজেই ডিস্ট্রাক্টেড, তোমাদের কি বলবো, হোয়াট এভার। এই বলো, এটা আর পড়াবো না। তোমরা যদি রিক্যাপ করতে বলো, তাও রিক্যাপ করবো না, আমি সুন্দর করে পড়াইছি, বোঝা উচিত, বয়ে যাবো। আসো, এই তাহলে এক্সাম্পল পড়বো আমরা। দেখো একটু, কারা কারা সংযোজন পলিমার। আচ্ছা, আমাদের পরিচিত যারা আছে এরা হচ্ছে সংযোজন পলিমার। পরিচিত, পরিচিত বলতে কি ভাই? আচ্ছা, পলিথিন, এটা তো তুমি চিনোই, এটা সংযোজন পলিমার, পলিথিন। ওকে ভাই, এটা দিয়ে এক্সাম্পল দিল, তো এটা ভুল করবা না। তো পলিথিনের সাথে ওই পিভিসি পাইপের কথাও চলে আসতেছে, এটা আমাদের ভালোই পরিচিত, তাই না? পিভিসি পাইপ, তো পিভিসি হচ্ছে সংযোজন পলিমার। তো পাইপগুলোকে দেখবা যে একটার সাথে একটা সংযোগ করতেছে না, সংযোগ করে করে বড় বড় পাইপ বানাচ্ছে না, তাহলে পিভিসি হচ্ছে সংযোজন পলিমার। আচ্ছা, এরপর বেনজিনও আমাদের পরিচিত, রাইট? তাহলে বেনজিনও আমাদের সংযোজন পলিমার। আচ্ছা, আর বাকি রইল হচ্ছে পলিপ্রোপিলিন। তো পলিইথিলিন যদি হইতে পারে, তাহলে প্রোপিলিন কেন হবে না? এটা একই জাতীয় জিনিস। ইথিনটাকে তুমি যখন এরকম করবা, তখন এটা পলি ইথিলিন বা ইথিন, পলিইথিন একই জিনিস। আর পলিপ্রোপিন কখন? যখন এখানে ইথিনের বদলি প্রোপিন থাকবে, তো সেম জিনিস হইলো না? তো এটা মনে থাকলে এটাও মনে থাকবে, পলিইথিলিন যা পলিপ্রোপিলিনও তা। আচ্ছা, আর এটা হচ্ছে পলিস্টারিন। আচ্ছা, ঘনীভবন পলিমার মাত্র দুইটা আছে, এই দুইটা তুমি আলাদা করে মনে রাখো। পলেস্টার, আমরা কাপড়ের মধ্যে চিনি যে এটা হচ্ছে সুতি কাপড়, এটা হচ্ছে পলেস্টার কাপড়। আমরা যাকে পলেস্টার কাপড় বলি, এটা আসলে পলি অ্যাস্টার। তো অ্যাস্টার তুমি যখন বানাবা, অ্যালকোহল আর অ্যাসিড মিলে অ্যাস্টার তৈরি করে, বুঝছো? সো যখনই তুমি অ্যাস্টার বানাচ্ছ, এখানে আসলে দুইটা কার্যকরী মূলক মিলে আসলে অ্যাস্টার বানাচ্ছে। এভাবে মাথায় রাখবা যে এখানে আসলে দুইটা কার্যকরী মূলক, অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড, এই দুইজন মিলে প্রথমে অ্যাস্টার বানাচ্ছে। ওই যে আমি যে ধরছিলাম একটা বি একটা সি, দুইজন মিলে বিসি হয়েছে। ওই যে এটা ধরো বি, এটা ধরো সি,
এই মিলে অ্যাস্টার হয়েছে, তাহলে এটা ঘনীভবন হয়েই আসে। ওকে, পলিঅ্যামাইড বা নাইলন। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা একটু বেশি করে মনে রাখো, ঘনীভবন দুইটা আর সংযোজনে তো অনেকগুলা, তাহলে পলিএস্টার আর পলিঅ্যামাইড। ওকে, ঘনীভবন বা কনডেনসেশনও বলতেছি। তাহলে অ্যাস্টার অ্যামাইড, অ্যাস্টার আর অ্যামাইড এই দুইজন হচ্ছে আমাদের ঘনীভবন। গেল, বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। অপর পেজে দেখো পার্থক্য দেওয়া আছে। এবার এই পার্থক্যগুলো তোমরা পড়ে আমারে বলবা যে ভাই ওকে আছে, বুঝতে পারছি, অথবা বলবা না বুঝিনি। তো জানাও, আমি পয়েন্টগুলো বোর্ড থেকে পড়াইছি। এই এই পয়েন্টগুলো চট করে পড়ে ফেলো, আমি উন্মুক্ত করে দিছি বোর্ড তোমার জন্য। দেখো এখানে বলছে সংযোজন পলিমারে একটি মাত্র মনোমার থাকবে, তাই না? কার্বন কার্বন পাই বন্ধনযুক্ত, এখানে কোনটাকে বুঝাইছে আসলে? এই যে কার্বন কার্বন পাই বন্ধন আছে না এখানে, এরকম একটা মনোমার থাকবে। আর এখানে কতগুলো থাকবে? দুইটা ভিন্ন বা একাধিকও থাকতে পারে কার্যকরী মূলকযুক্ত মনোমার থাকবে, যেমন অ্যাস্টার। আচ্ছা, আণবিক ভর, সরল গুণিতক সংযোজনের ক্ষেত্রে এখানে কি সরল গুণিতক হবে? না, হবে না। বিক্রিয়াকালে পানি, অ্যালকোহল, HCl, অ্যামোনিয়া এগুলো অপসারিত হয়ে যাচ্ছে কোথায়? ঘনীভবনের ক্ষেত্রে। ঘনীভূত হতে গেলে এগুলো হচ্ছে, রাইট? এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, আমি পড়াই ফেলছি তোমাকে। যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে যাচ্ছি, বুঝতে হবেই। পলিমারের ধর্ম, হেডিংগুলো পড়বা। পলিমারের মোলার ভর, এটা ওর একটা ধর্ম। আকার আকৃতি একটা ধর্ম, ভেতরে পড়তে হবে না। ক্যালাস আকৃতি একটা ধর্ম, প্রবাহমানতা একটা ধর্ম। এখানে জাস্ট এই বোল্ড কালার লাইনটা পড়বা। মোটর অয়েল চিনো? ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের মধ্যে একটা অয়েল ঢালা হয় যেটা বেশ থিক, অনেক ঘন, বুঝছো? তো এটা তো ঘন কিভাবে হয়? এখানে আসলে পলিমার মিশানো হয়। পলিমার মিশানোর ফলে এটা একটু ঘন হয়। পেইন্টের সান্দ্রতা, পেইন্ট বলতে বুঝতেছো যেগুলো দিয়ে তুমি রং করো দেয়াল, অনেক ঘন না? তরলটা অনেক ঘন না? বলো, এগুলো তাহলে সান্দ্রতা বা ঘন করার জন্য, আঠাত্মতা বৃদ্ধি করার জন্য কি মিশানো হয় বলো? পলিমার যৌগ মিশানো হয়, জেনে নিলাম। আচ্ছা, পলিমার গ্লাস কি জিনিস এখানে জিজ্ঞেস করছে। তোমরা কি এরকম দেখছো যে কিছু প্লাস্টিক গ্লাস আছে যাদের দেখতে মনে হয় এরা কাচের গ্লাস, বা কিছু প্লাস্টিকের প্লেট আছে দেখে মনে হয় যে কাচের প্লেট, প্লাস্টিকের বোতল দেখে মনে হয় কাচের বোতল, আসলে পরে ধরে দেখো এ তো প্লাস্টিক। তো এরকমই কিছু পলিমার আছে যারা গ্লাসের মতো দেখতে হয়, ওদেরকে আমরা বলতেছি পলিমার গ্লাস। একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঠান্ডা করলে তারা এরকম গ্লাসের মতো দেখতে হয়, বুঝছো? নির্দিষ্ট টেম্পারেচার ঠান্ডা করলে ওই টেম্পারেচারটাকে আমরা বলি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, বুঝছো? এই, আমরা চলে আসি পলিমারের ব্যাপারটা আমরা শেষ করলাম, আমরা চলে আসি প্লাস্টিসিটিতে। প্লাস্টিক সবাই চিনো। প্লাস্টিকের সংজ্ঞায় ওরা আসলে কি বলছে আমি তোমাকে একটু বলি, হ্যাঁ? আচ্ছা, প্লাস্টিকের সংজ্ঞায় দেখো, প্লাস্টিককে তুমি যদি গলাও তাহলে কি হবে? এটা গলে যাবে। পলিথিন মনে করো, এটাও একটা, এটাও প্লাস্টিকের মধ্যে পড়ে। আচ্ছা, তুমি তাকে গলাইলে সে গলে যাবে, এরপর তুমি তাকে আবার নতুন করে শেপ দিতে পারবা না? পারবা। তাহলে প্লাস্টিসিটি হচ্ছে বস্তুর সেই ধর্ম যেই ধর্মের জন্য একটা বস্তুকে তুমি বারবার গলাইতে পারবা, বারবার শেপ দিতে পারবা, আবার গলাইতে পারবা, আবার শেপ দিতে পারবা। তখন তুমি তাকে বলবা ও আচ্ছা, তার প্লাস্টিসিটি আছে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এখানে লিখছে দেখো, যেই কঠিন পলিমারটা উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করে, তরল করলে সে মানে প্রবাহ ধর্ম লাভ করে, পুনঃ পুনঃ গলানো যাবে, বিভিন্ন আকার আকৃতিতে মোল্ড করা যাবে, মানে ভাঁজ করা যাবে, সেটাই হচ্ছে পলিমারের প্লাস্টিসিটি নামক একটা ধর্ম। এখানে কিছু ব্যাপার লিখছে, এগুলো যদি মাথায় ঢুকে তাহলে খুব ভালো, না ঢুকলে প্যারা নাই। যদি একটা পলিমারের যদি অনেক শাখা শিকল থাকে, মনে করে এমনিতেই সে লম্বা একটা পলিমার, এটার আবার কিছু ব্রাঞ্চ আছে, কিছু শাখা আছে, এগুলো যদি বেশি থাকে তাহলে তার প্লাস্টিসিটি কি হবে? লোপ পাবে। তাকে তুমি যেমনে খুশি এমনি মোল্ড করতে পারবা না, বুঝছো? আর যদি তার শাখা প্রশাখা না থাকে সহজে মোল্ড করা যাবে, বিভিন্ন আকৃতিতে নেওয়া যাবে। আচ্ছা, 2 নাম্বারটা লাগবে না। না, তাও দেখতে পারো যে যদি শাখা বৃদ্ধি পায় তাহলে তার ঘনত্ব কি হয়? হ্রাস পায়। শাখা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়, শাখা বৃদ্ধি পেলে প্লাস্টিসিটি হ্রাস পায়। আচ্ছা, যার ক্রসলিঙ্ক বেশি তাকে তুমি জটিল পলিমার বলবা। কিরকম ক্রসলিঙ্কের ব্যাপারটা কি?
মনে করো এরকম করে দুইটা পলিমার আছে, এই দুইটার মধ্যে কানেক্টিং যে লিঙ্কগুলো এগুলো হচ্ছে ক্রস লিঙ্ক। বুঝতেছো ব্যাপারটা? তো এখানে যদি ক্রস লিঙ্কের পরিমাণ বেশি হয় তাহলে সে বেশি জটিল, আর যাদের এই ক্রস লিঙ্কের ব্যাপারগুলো কম তারা সরল পলিমার, এটাই বলতে চাইছে। প্লাস্টিসিটি ধর্মের উপর ভিত্তি করে পলিমারকে আবার দুই শ্রেণীতে ভাগ করতেছি। অলরেডি আমরা তারা কি প্রাকৃতিক না কৃত্রিম এটার উপর বেস করে ভাগ করছি, কার্যকরী মূলকের উপর বেস করে সংযোজন না ঘনীভবন ভাগ করেছি। এখন প্লাস্টিসিটি ধর্মের উপর ভিত্তি করে তাদেরকে ভাগ করছি থার্মোপ্লাস্টিক, থার্মোসেট প্লাস্টিক। আচ্ছা, কি ডিফারেন্স ভাই দুইটার মধ্যে? আসো বলি তোমাকে। থার্মোপ্লাস্টিক হচ্ছে সরল টাইপের প্লাস্টিক, যেটা একটা সরল পলিমার, ঠিক আছে, এটা সরল। আর থার্মোসেট নামটাও বড়, এটা একটু জটিল, বুঝছো? তো থার্মোসেটে তুমি যেটা দেখতে পাবা অনেক বেশি ক্রস লিঙ্ক দেখতে পাবা। থার্মোসেটে ক্রস লিঙ্ক কেমন হবে? অনেক বেশি। আর থার্মোপ্লাস্টিকে কোনো ক্রস লিঙ্ক থাকবে না, থাকলে ওটা অনেক কম। এক্সাম্পল ইম্পর্টেন্ট। তাহলে পলিথিন ধরেই যেটা পাতলা লাগবে তোমার কাছে এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, ঠিক আছে? পলিথিন একটা পাতলা জিনিস, পলিস্টেরিন এগুলো পাতলা, তো এরা থার্মোপ্লাস্টিক। অপরদিকে আসো, মেলামাইনের গ্লাস প্লেট তুমি দেখছো, এটা কি পলিথিনের মতো পাতলা হয়? না, এটা বেশ শক্তপোক্ত হয়, তাই না? তো শক্ত যেগুলো ওইগুলো ক্রসলিং বেশি, এই জন্য এরা শক্ত বেশি। তাহলে এরা থার্মোসেট প্লাস্টিক, এরা শক্ত হবে, ক্রসলিং বেশি হবে। এই কয়েকটা কথা মনে রাখবা। ব্যাকেলাইট তোমরা দেখছো কিনা জানি না, সুইচ বোর্ডে ব্যাকলাইট ইউজ করে। ওই যে আমরা ফ্যানের সুইচ দিচ্ছি না, লাইটের সুইচ দিচ্ছি না, এইখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করে এটা ব্যাকলাইট, বুঝছো? এটাও শক্তপোক্ত, এটাও তো পলিথিনের মতো নরম কিছু না। তাহলে এটাও থার্মোসেট প্লাস্টিক। আচ্ছা, ওকে। তাহলে দেখো যাদের তাও মনে থাকবে না, তুমি মেলামাইনের এক সেট থালা বাসন কিনলা। তাহলে মেলামাইনকে আমরা কি সেট দিয়ে প্রকাশ করতেছি না, যে এক সেট মেলামাইনের থালা বাসন কিনছি? তাহলে মেলামাইনটা ভাই থার্মোসেট, ওকে? যেভাবেই হোক মনে রাখতে হবে এটা। থার্মোসেট প্লাস্টিক হচ্ছে ব্যাকেলাইট, আর মেলামাইন শক্তপোক্ত। আর পলিথিন নরম, এটা ভাই এটা সরল একটা পলিমার, এটার মধ্যে ক্রস লিঙ্ক নাই। এই পলিথিন পলিস্টারিন এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক, ওকে? আর আরেকটা ব্যাপার, থার্মোপ্লাস্টিককে যেমন পলিথিনকে তুমি গলাইতে পারবা, গলায় আবার তুমি নতুন করে শেপ দিতে পারবা, বারবার মানে গলায় তুমি তাকে তরল বানাইতে পারবা, রাইট? এবার আসো, মনোযোগ দিয়ে শোনো বাচ্চারা। তোমাকে ধরো কয়েকটা মেলামাইনের প্লেট দিলাম, আমি তোমার বললাম যে এগুলোরে গলাও, তুমি দেখবা মেলামাইনরে গলানো যাচ্ছে না, বুঝছো? বা গলাইলেও এরা প্রবাহী ধর্ম লাভ করতে পারতেছে না ওইভাবে। তুমি যদি চাও যে ভাই আমি মেলামাইনকে রিইউজ করব, এটাকে গলায় দিয়ে আবার নতুন করে মেলামাইনের প্লেট বানাবো এখান থেকে, নট পসিবল। থার্মোসেট প্লাস্টিকের ক্ষেত্রে এইটা পসিবল না। এদেরকে ওই যখন তুমি প্রথমবার শেপ দিবা তখনই গলাইতে পারবা। প্লেট বানাই ফেলছো, এরপর এটার আবার গলায় নতুন করে আরেকবার প্লেট বানাবা, এটা হয় না, এটা করা যায় না, বুঝছো? থার্মোসেট প্লাস্টিকগুলোর ক্ষেত্রে। কিন্তু থার্মোপ্লাস্টিকে এটা তুমি বারবার করতে পারবা, বারবার গলাইতে পারবা, বারবার শেপ দিতে পারবা। আমি কি ডিফারেন্সগুলো বুঝাইতে পারছি তোমাকে? রিক্যাপ, প্লাস্টিসিটি বৈশিষ্ট্যটা কি রে? এত ফোন আসতেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, শরীফ মেলামাইনের কথা বলতেছি তোমরা। আচ্ছা, কি বলতেছি বলো তো? রিক্যাপ করতে আসছিলাম। আচ্ছা, পলিমার শিকলের শাখা কি আমি তোমাকে বলছি? শাখা যদি বাড়ে তাহলে দুটো জিনিস কমবে, একটা হচ্ছে প্লাস্টিসিটি, একটা হচ্ছে ঘনত্ব, এগুলো কমে যায়, ওকে? শাখা যদি বাড়ে তাহলে তারা জটিল পলিমার হয়, ক্রসলিং তারা বেশি করে, এবং এই জাতীয় পলিমারগুলোকে আমরা থার্মোসেট প্লাস্টিক বলি। যাদের শাখা নাই, যারা ক্রসলিং করে না, ওরা হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিককে বারবার গলানো যায়, বারবার শেপ দেওয়া যায়। থার্মোসেটকে সৃষ্টির সময় প্রথমবার খালি গলানো যায়, শেপ দেওয়া যায়, এরপর আবার বারবার গলিয়ে শেপ দেওয়া যাবে না। আচ্ছা, এটা শক্তপোক্ত হয়, এরা একটু হালকা হয়, এই তো। বলো, বুঝছো কিনা? বলো এই পার্টটা বুঝছো কিনা? তাহলে দেখো তো এই পয়েন্টগুলো আমরা ক্লিয়ার করছি কিনা। ক্রসলিং এখানে কি কম থাকবে, থাকলেও কম থার্মোপ্লাস্টিক, আর এখানে
থার্মোস্ট্যাটে কি ক্রস লিঙ্ক বেশি। ওকে, তারপর তাপ প্রয়োগে নরম হয়ে গলে যাবে থার্মোপ্লাস্টিকগুলো, পুনঃ পুনঃ করতে পারবা, ঠিক আছে, বারবার এই জিনিসগুলো করতে পারবা। অপরদিকে দেখো, তরল যে বানাবা তুমি, এই যে মেলামাইনকে গলায় যে তরল বানাবা, এটার কোনো প্রবাহ ধর্ম থাকবে না, চটচটে আঠালো একটা জিনিস হয়ে পড়ে থাকবে। কাজেই এটাকে তুমি এই যে পুনরায় গলানো যায় না, মানে নতুন করে শেপ দিতে তুমি পারবা না। এবং এখানে কি ক্রস লিঙ্ক অনেক বেশি থাকবে, জটিল একটা পলিমার হবে। এই দুটো এক্সাম্পলই, আর কোনো এক্সাম্পল কোথাও নাই। মেলামাইন আর ব্যাকেলাইট, এই দুটো হচ্ছে থার্মোসেট, বাকিগুলোকে তুমি থার্মোপ্লাস্টিক হিসেবে ধরে নাও। ওকে, এখানে কিছু প্লাস্টিকের মানে বা কিছু ইলাস্টোমার, ইলাস্টোমার কি জিনিস, যাদের মধ্যে ইলাস্টিক ধর্ম আছে, যেমন রাবার, রাইট, তাদের কিছু গ্লাস ট্রানজিশনাল টেম্পারেচার দেওয়া আছে। মানে এই টেম্পারেচারে তাদেরকে তুমি গ্লাসের মতো আচরণ করাইতে পারবা। মানে যদি তুমি পলিবিউটাডাইইনকে -100 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করো, তখন সে গ্লাসের মতো আচরণ করবে। পলি নিওপ্রিনকে -43 ডিগ্রিতে ঠান্ডা করলে গ্লাসের মতো আচরণ করবে। কিন্তু যদি এর থেকে বেশি টেম্পারেচারে ঠান্ডা করো, তখন তারা এই যে গ্লাস টেম্পারেচার যদি বেশি টেম্পারেচারে ঠান্ডা করো, তখন তারা ইলাস্টোমারের মতো আচরণ করে। তারা তখন প্রপারলি রাবার ব্যান্ড কি দেখতে গ্লাসের মতো না, বরং তাদের মধ্যে একটা ইলাস্টিক ধর্ম থাকে না। বা ধরো সার্জিক্যাল গ্লাভস, হাতে গ্লাভস পরছো তোমরা, ইলাস্টিক না বলো এগুলা, তখন এগুলোকে ইলাস্টোমার বলবো। না বুঝলে কোনো প্যারা নাই কনসেপ্টটা। কনসেপ্ট হচ্ছে গ্লাস ট্রানজিশনাল টেম্পারেচার, যেই টেম্পারেচারে পলিমারটা গ্লাসের মতো আচরণ করবে। আর এই টেম্পারেচার চেয়ে বেশি হইলে সে ইলাস্টোমার, ইলাস্টিক থাকবে, রাবারের মতো কাজ করবে। আচ্ছা, কিছু ইলাস্টোমারের নাম ওরা দিচ্ছে, পলিবিউটাডাইন, পলিআইসোপ্রিন, পলি ক্লোরোপ্রিন, বা যেটাকে নিওপ্রিন বলতেছি। কি লাগবে ভাই পরীক্ষায়? ব্যবহারটা লাগবে। গ্লাস ট্রানজিশনাল টেম্পারেচারের থেকে ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট। কীভাবে মনে রাখবো বাচ্চারা? দেখো, পলিবিউটাডাইন, এখানে ব আছে না, রাবার ব্যান্ডস ব আছে না, তাহলে পলিবিউটাডাইন হচ্ছে রাবার ব্যান্ড। আচ্ছা, তারপর আসো পলি আইসোপ্রিন, আইসোপ্রিনের দন্তস্ব দিয়ে মনে রাখবো সার্জিক্যাল গ্লাভস। আর দেখো নিওপ্রিন, আচ্ছা, নিও দিয়ে মনে রাখবা নতুন জুতা, নিও মানে নতুন, তাহলে নতুন জুতা পরে তুমি মেডিকেলে গেছো। ওকে, তাহলে জুতা এবং মেডিকেল টিউবিং এগুলোর ক্ষেত্রে নিওপ্রিন ইউজ করা হবে। ছাড়া আরেক নাম পলিক্লোরোপ্রিন। ওকে, হয়ে গেল। সংযোজন পলিমারকরণ বিক্রিয়া তোমাকে দেখাইছে, অলরেডি তুমি বুঝে গেছো যে পলিথিন হচ্ছে একটা সংযোজন পলিমার, তাই না? তাহলে অধিকাংশ সংযোজন পলিমারের মনোমারে কোনটা থাকবে? অ্যালকিন মূলক থাকবে, যেমন পলি ইথিলিন, পলিপ্রোপিলিন, ওদের সবার মূলক কোনটা? ডাবল বন্ড। পূর্ণগুণিতক হয় আমরা শিখে গেছি। এখন অ্যালকিন নাই তোমার হাতে, প্রতিস্থাপিত অ্যালকিন আছে, সেটা দিয়েও তুমি বানাইতে পারবা সংযোজন পলিমার, বুঝছো? মানে আচ্ছা, গেল এটা। এখানে পলিথিন বানানোর একটা উপায় লেখা আছে। পলিথিন বানানোর দুইটা উপায় আছে, একটা হচ্ছে কম টেম্পারেচারে পলিথিন বানানো, একটা বেশি টেম্পারেচারে পলিথিন বানানো। দেখি তোমাকে বলি তুমি কোনটা চুজ করবা। এখানে যেটা দেওয়া আছে এটা কম টেম্পারেচার, কম চাপ, টেম্পারেচার হচ্ছে 70, চাপ কত? 5 থেকে 10 অ্যাটমসফিয়ার। এখানে একটা প্রভাবক লাগবে, ক্রোমিয়াম অক্সাইড। আরেকটা ওয়ে আছে যেখানে চাপ হবে আই গেস 1000 বা 1200 অ্যাটমসফিয়ার, বুঝছো? 1000 বা 1200 অ্যাটমসফিয়ার, এবং তাপমাত্রা দিবা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই টেম্পারেচারে তুমি পলিথিন বানাইতে পারবা। এটাকে তুমি বলতেছো উচ্চ চাপ, উচ্চ তাপ, উচ্চ তাপ। এটাকে তুমি বলছো নিম্ন চাপ, নিম্ন তাপ। এই দুইভাবে তুমি পলিথিন বানাইতে পারো, জেনে রাখলা। আচ্ছা, এই চকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? এখান থেকে প্রশ্ন আসতেছে, কোন পলিমারের ব্যবহার কোথায় আছে। আমাদের লাগবে শুধু এই পলিমারের নাম, মনোমারের নামটা দরকার নেই, আর লাগবে হচ্ছে ব্যবহার। ঠিক আছে, এইটুক না পড়লেও চলবে। আসো, পলিথিনের ব্যবহার কই আছে এটাকে আমি তোমার শিখাবো। কোথায় নাই বলো? সব জায়গায় আমরা পলিথিন ব্যবহার করি, তাই না? আমি চেষ্টা করি যথেষ্ট কম করার। বাজার থেকে ধরো, আমি যে দোকান থেকে এমন জিনিস কিনি যেটা 2 হাতে নেওয়া যায়, আমি বলি ভাই পলিথিনটা লাগবে না। এই চর্চাটা তোমরাও করতে পারো, কারণ পলিথিনের জন্যই আমাদের নর্দমাগুলো আটকে যায়, জলাবদ্ধতা হয়, মাটি দূষণ হয়। কি দরকার এটা ইউজ করার? যত কম পারি অ্যাটলিস্ট ইউজটা কমাই, কি বলো? এটা দিয়ে প্লাস্টিক ব্যাগ, বোতল, খেলনা এগুলো হয়, এটা পারবো। আচ্ছা, তারপর কোনটা লাগবে? টেফলন। টেফলন যে বানাবো, এটার পলিমারটার নাম কি? পলিটেট্রাফ্লোরো ইথিলিন। ঠিক আছে, এটা থেকে আমরা টেফলন বানাই। টেফলন রান্নার সরঞ্জাম, অলরেডি তোমাকে বুঝাই ফেলছি কিভাবে এটা রান্নার সরঞ্জাম। পলিটেট্রাফ্লোরো ইথিলিন, তাহলে টেট্রাফ্লোরো, এখান থেকেই তো টেফলন নামটা আসছে, বুঝছো? ওকে, পলি ইথিলিন, এটার সাথে মিল সম্পন্ন হচ্ছে পলিপ্রোপিলিন।
তাই না? এখানে ইথিনকে পলিমার করছো, এখানে প্রোপিনকে। এটাতে তুমি কি করতেছো দেখো, ঘরের মেজের কার্পেটিং করতেছো। আচ্ছা, এখানে ভাই যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আগে বলেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি লাগাই তাহলে টেফনল ইম্পর্টেন্ট, এটার বানাইতে কোন পলিমার লাগে, পাল্লা। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে কৃত্রিম চুল বা অর্লন, কৃত্রিম চুল বা উইক, মেয়েরা চিনবা তাই না? তো এটা বানাইতে লাগবে তোমার পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, ঠিক আছে, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল। এটা দিয়ে তুমি কৃত্রিম চুল বানাবা। ওকে, অ্যাক্রাইলো, অ্যাক্রো শব্দটার অর্থ আসলে বাঁকা, বুঝছো? কেমিস্ট্রিতে এটা কি মিন করে আমি জানি না, বায়োলজির ক্ষেত্রে অ্যাক্রো মানে বাঁকা। তাই মনে রাখতাম যে বাঁকা বাঁকা চুল, হ্যাঁ, কৃত্রিম চুল, কুকড়া বাঁকা বাঁকা চুল। তো পলি অ্যাক্রাইলো নাইট্রাইল থেকে অর্লন বানাচ্ছি, কৃত্রিম চুল বানাচ্ছি এটা। আচ্ছা, তারপর হচ্ছে বাগানের পানির হোস পাইপ। বাগানে যে পানি দিবা, এই পাইপ তুমি কি দিয়ে বানাবা? পিভিসি দিয়ে বানাবা না? পলিভিনাইল ক্লোরাইড দিয়ে বানাবা না? তাহলে টেফলন, কৃত্রিম চুল, বাগানে পানির হোস পাইপ, এই তিনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লাগে। এই তিনটাই আসবে এরকম কিছু না, বাট এই তিনটাকে তুমি নিশ্চয়তা দাও যে ভাই তিনটা ভুল করবো না। ওকে, আচ্ছা। তারপর টেলিভিশন ক্যাবিনেট, যেটার ব্যবহার এখন নাই, আগে ছিল। টেলিভিশন ক্যাবিনেট বানাইতে পলিস্টেরিন ব্যবহার করা হয়, এটা একটু পড়ো। আচ্ছা, আর ঘরের মেঝের কার্পেটিং করতে পলিপ্রোপিলিন, পলিইথিনের চেয়ে এক ধাপ উচ্চ। ফ্লোরে তো আর পলিথিন বিছায় রাখা যায় না, ফ্লোরে বিছাবা পলিপ্রোপিলিন। ওকে, পায়ের নিচে প্রোপিলিন, কার্পেট দিয়ে বিছাই ফেলতেছো। যেভাবে মনে রাখতে পারো এই। কম্পিউটার ডিস্ক বানাইতে কোনটা ব্যবহার করা হচ্ছে? পলিভিনাইল অ্যাসিটেট। এটার জন্য কারো কাছে বেটার নেমোনিক থাকলে তোমরা শেয়ার করতে পারো, বাট আমি যে কয়টা বলছি কয়টা আশা করি এভাবে মনে রাখা যাবে। তাহলে ভাইয়া বললো যে চুল এটা একটু বাঁকা বাঁকা, তাহলে অ্যাক্রো থাকবে, পলি অ্যাক্রাইলো নাইট্রাইল দিয়ে কৃত্রিম চুল বা অর্লন বানাবো। আর বাগানের পানির হোস পাইপ, পিভিসি পাইপ, তাহলে এখানে পলিভিনাইল ক্লোরাইড। তারপর হচ্ছে পায়ের নিচে কার্পেট, তো পা থেকে মনে রাখবো প্রোপিলিন, পলিপ্রোপিলিন। হ্যাঁ, পলিথিন বিছাবো না পায়ের নিচে, পলিপ্রোপিলিন বিছাবো। ওকে, আর এটা ছিল কি টেফলন, পলিটেট্রাফ্লোরিথিলিন, নামের সাথে মিল আছে। এই চারটা পারবো কিনা বলো? অর্লন তো তোমরা চিনবাই না, এটাকে উইক বলে, উইক, ডব্লিউআইজি, কৃত্রিম, মানে বাইরে থেকে যে চুল লাগায় আর কি, বুঝছো? যাই হোক, আচ্ছা, এইটা আমি আসলে ডিটেলস যাই না অর্লন ব্যাপারে, ঠিক আছে? এটা 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 নিয়ে আমার বেশি জিজ্ঞাসা করে লাভ নেই। আচ্ছা বলো, এই কয়েকটা, অনেকগুলো ব্যবহারের মধ্যে যে চারটা ব্যবহার ভাই বললো, এগুলো কি হবে কিনা? এটা তোমাদের বলতে বলছি। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই, চলো। তো এরা হচ্ছে সবাই সংযোজন পলিমার, ঠিক আছে? এরা সবাই সংযোজন পলিমার। ওকে, এরা লাগবে না। ইথিলিনের পলিমার করেন, পলিথিন কেমনে বানাবা এখানে দেখাইছে। তাহলে এটা আমি তোমার বলে ফেলছি, এটা হচ্ছে উচ্চ চাপ উচ্চ তাপ, আর এটা হচ্ছে নিম্ন চাপ নিম্ন তাপ, এটাও তুমি জানো। নিম্ন চাপ নিম্ন তাপ করার সময় কি প্রভাব দিবা? ক্রোমিয়াম অক্সাইড। শেষ। এভাবে পলিথিন বানানো যায়। তাহলে পলিথিনের বৈশিষ্ট্য এবং ব্যবহার এখান থেকে তুমি পড়বা, ঠিক আছে? শোনো, এগুলা স্যাররা কেন দিছে? তোমাদের আটকানোর জন্য এই অংশগুলো থেকে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? এই প্রত্যেকটারই বৈশিষ্ট্য ব্যবহার পড়বা। অলরেডি আমরা ছকে পড়ছি, আবার এখান থেকেও পড়বো। তাহলে পলিথিন যেহেতু কমন, এটার বৈশিষ্ট্য তোমরা পড়বা। তোমরা পলিথিন অনেক ব্যবহার করছো। চলে আসো পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন বানাইতে প্রভাবক হিসেবে লাগে হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড। এগুলো যদি একটু পারো তাহলে পড়া ভালো, আমি নিজে পড়ছিলাম, বাট কোচিংয়ের পরীক্ষাগুলোতে পেলেও মেইন পরীক্ষাতে আসলে এগুলো পাই নাই। আচ্ছা, তা উপরে রাখা, পড়ে রাখতে পারলে ভালো যে কোনটায় কি লাগতেছে, অ্যাটলিস্ট সেন্স থাকলে যে পলিপ্রোপিলিন বানাইতে গেলে টাইটানিয়াম ক্লোরাইড লাগবে। এটা তো খুব কমন কিছু না, টাইটানিয়াম ক্লোরাইড তার নাই জৈব যৌগ চ্যাপ্টারে, আর কোথাও লাগতেছে না, এখানেই লাগতেছে, তাই না? আচ্ছা, আমরা এখন পড়বো পলিপ্রোপিলিন। অলরেডি পলিপ্রোপিলিন, প দিয়ে আমরা মনে রাখতাম যে পায়ের নিচে আমরা কার্পেট বিছায় রাখবো, তাই না? তাহলে এখানেও দেখা আছে, এটা কি? এটা তুমি কার্পেট বানাইতেছো এটা দিয়ে। আর খেয়াল করো, যদি তুমি কার্পেট বানাইতে পারো, কার্পেট তো তোমরা দেখছো একটু দড়ি দড়ি ব্যাপার আছে না, তাহলে এটা দিয়ে তুমি মোটা রশ্মি বা দড়ি বা রোপ বানাই ফেলতে পারো। আচ্ছা, কৃত্রিম সুতা বানাইতে পারো। অ্যালকিনের অংশে গিয়ে দেখবা, অ্যালকিনের ওইখানে লেখা আছে যে প্রতিস্থাপিত অ্যালকিন বা অ্যালকিন দিয়ে কি করা যায়, সুতা বানানো যায়। ওকে, পিভিসিতে চলে আসি।
পিভিসির প্রভাবকটা দেখতে পারো মার্কারি ক্লোরাইড, পলিপ্রোপিলিনে ছিল টাইটানিয়াম ক্লোরাইড আর পিভিসিতে মার্কারি ক্লোরাইড। ওকে, আচ্ছা এটার ব্যবহারে চলে আসি, আসো। ওকে, এটার ব্যবহার থেকে ইম্পর্টেন্ট কি জানো? তুমি তো অলরেডি জানো যে পিভিসি পাইপ, তাই না? তাহলে পাইপের কথা কই লিখা? না, পাইপের কথা এনে লিখা নাই, সমস্যা নেই। পাইপের বদলে আছে প্লাস্টিক সিরিঞ্জ। আচ্ছা, প্লাস্টিক সিরিঞ্জ যদি তোমার হাতে দেয়, এটা দেখতে অনেকটা পাইপের মতো না? সিরিঞ্জ তো তোমরা দেখছো, এটা পাইপের মতো না? তাহলে পাইপ যেটা দিয়ে বানাবা ওইটাকে একটু ছোট করে বানাইলে তো সিরিঞ্জ হয়ে যাবে, তাহলে পিভিসি দিয়ে তুমি সিরিঞ্জ বানাইতে পারবা। ওকে, আচ্ছা তারপর তুমি রেইনকোটটাকে একটু দেখো। রেইনকোটেও পিভিসি থাকতেছে। তুমি যে ছোটোবেলায় রেইনকোটের কোনো স্মৃতি থাকে, যেমন আমার ক্লাস 4-এ রেইনকোট ছিল না। আমার বন্ধুরা যারা রেইনকোট পরে আসতো তাদেরকে ভাবতাম যে ওরা জমিদারের ছেলে, হ্যাঁ ওরা অনেক ধনী, এরকম মনে হতো। আমি ছাতা নিয়ে আসি, ওরা রেইনকোট নিয়ে আসে সুন্দর সুন্দর। যাই হোক, বড় হয়ে বুঝতে পারছি যে ব্যাপারগুলো, ধারণাগুলো অমূলক। আচ্ছা, তো রেইনকোট বানাইতেও তোমার পিভিসি লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো পাইপের সাথে দেখো পানির সম্পর্ক আছে না? রেইনকোটের সাথেও পানির সম্পর্ক আছে। আচ্ছা, সব ফোন কি তোমাদের ক্লাসের সময় আসতে হয়? আচ্ছা, তারপর আসো, যদি তুমি রেইনকোটটা মনে রাখতে পারো। আচ্ছা, রেইনকোটটা আমাদের গায়ের উপর একটা আবরণ না? ঠিক আছে, ধরো আমাদের গায়ের উপর আরেকটা চামড়া লাগানো হলো, এটা কি কৃত্রিম চামড়া হবে না? হ্যাঁ, আমাদের অলরেডি একটা চামড়া আছে, এটার উপর আরেকটা চামড়া লাগানো হলো। তোমরা মনে মনে ভাবতেছো কৃত্রিম চামড়া কি আসলে এরকমই কিছু কিনা, যেটা মানুষের চামড়ার উপর আবার লাগানো হয়? এরকম না। কিছু বেল্ট আছে, কিছু ব্যাগ আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দাম কম। তুমি গিয়ে দেখবা এটা আসলে অরিজিনাল লেদার না, এটা আসলে আর্টিফিশিয়াল লেদার, যেটা বাংলা হচ্ছে কৃত্রিম চামড়া। তো এই কৃত্রিম চামড়াটা আসলে ওই পিভিসি থেকে বানানো হয়েছে, বুঝছো? তো কৃত্রিম চামড়া, রেইনকোট, দুটা কাছাকাছি জিনিস। আর প্লাস্টিক সিরিঞ্জ তো পাইপের সাথেই মনে রাখবো, যে পাইপের মতো দেখতে, তাহলে এটা বানাইতেও পিভিসি লাগবে। আচ্ছা, কার্পেট, কার্পেট বানাইতে পলিপ্রোপিলিন লাগতেছিল, আর এখানে তুমি পিভিসি কেও পাচ্ছ। ঠিক আছে, পিভিসি কেও কার্পেটে পাচ্ছ। ওকে, এই কয়টা পড়ো। সব পড়তে গেলে কিছু মনে থাকবে না, দুই একটা আমরা ছেড়ে দিচ্ছি আসলে। পলিস্টেরিন, পলিস্টেরিন থেকে কি পড়বা? আমরা এখানে টেলিভিশন ক্যাবিনেটটা ভালো মতনে পড়ছিলাম, টেলিভিশন ক্যাবিনেট। টেফলন, এটা ইম্পর্টেন্ট। টেফলন বানাইতে যে বিকারকটা তুমি ব্যবহার করবা, এই বিকারকটার নাম এই বইতে নাই, কবির স্যারের বইতে দেওয়া আছে। এটার নাম হচ্ছে ফেন্টন বিকারক। কি নাম বলো? ফেন্টন বিকারক। ওকে, তাহলে এটা দেখো মনে রাখা খুব ইজি। টেফলনে একটা ফ আছে, রাইট? ফেন্টনেও একটা ফ আছে, তাহলে টেফলন বানাইতে যে বিকারক লাগবে তার নাম হচ্ছে ফেন্টন বিকারক। ফেন্টন বিকারকে কি থাকবে? ফে দিয়ে ফেরাস সালফেট মনে রাখা যাবে না? বলো, তাহলে ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারক্সাইড, এটাকে বলতেছি ফেন্টন বিকারক। তো এখান থেকে আমরা এটা পড়বো। আর রান্নার ফ্রাই প্যানে যে টেফলনের কোটিং থাকে তোমার আগেই শিখাই ফেলছি, তাহলে এটার বৈশিষ্ট্য ব্যবহার আমরা পারবো। ওকে, ঘনীভবন পলিমারে চলে আসছি আমরা। সংযোজন পলিমারের বৈশিষ্ট্য ব্যবহার সব পড়ে শেষ। ঘনীভবন পলিমারের এক্সাম্পল কি দেখো? নাইলন, এটা হচ্ছে নাইলন 66। তাহলে নাইলন কোথায় ব্যবহার করি? দাঁতের ব্রাশের যে দড়িগুলো আছে, মানে কি বলবো এটাকে, ব্রাশের যে অংশগুলো আছে, শক্ত নাইলন সুতা দিয়ে এগুলো বানানো হয়, বুঝছো? নাইলন 66 বানাইতে গেলে তুমি কি করবা? দেখো, অ্যাডিপিক অ্যাসিড নিবা। কি নিবা বলো প্রথমে? অ্যাডিপিক অ্যাসিড। ওকে, সাথে নিবা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, হেক্সামিথিলিন টেট্রাইমিনকে কিন্তু নেই না। হেক্সামিথিলিন টেট্রাইমিন ছিল, যেটাকে আমরা হেক্সামিন নামে ডাকছিলাম, মনে করে দেখো। তোমরা লিখে ফেলবে হেক্সামিন কোথায় ব্যবহার করা হয়, যেটা কিনা হেক্সামিথিলিন টেট্রাইমিন। এখানে ওইটা নিব না, এটা এখানে নিব ডাইঅ্যামিন, দুইটা অ্যামিন নিব। হেক্সামিথিলিন টেট্রাইমিন কোথায় ব্যবহৃত হয়, বা হেক্সামিন কোথায় ব্যবহৃত হয়, এটা তোমরা লিখে ফেলো। জৈব যৌগের পড়া পরীক্ষাতে আসবে। রিউমেটিক ফিভারে, ঠিক বলছো। আর রিউমেটিক ফিভার বা বাতজ্বরে এই যে প্রস্রাবের থলিতে প্রদাহ হইলেও এইটা ব্যবহার করা হয়, হেক্সামিন। যারা পুরনো পড়াগুলো মনে করতে পারতেছো, ভেরি ভেরি গুড। আমি তোমাকে বলছিলাম ঘনীভবন পলিমারে দুইটা কার্যকরী মূলক থাকবে, রাইট?
তো এখানে আছে তোমার এই যে অ্যাসিড কার্যকরীমূলক, এখানে আছে তোমার অ্যামিন কার্যকরমূলক। এই দুইটা কার্যকরী মূলক মিলে দেখো একটা মনোমার বানাচ্ছে, দেখছো? আমি আমার গল্পে একজনকে বি ধরছিলাম, একজনকে সি ধরছিলাম, দুইজন মিলে বিসি বানাইছিল, তাই না? এরপর সেই মনোমারটা বারবার হয়ে হয়ে পলিমার বানাইছিল। এই জন্যই তারা ঘনীভবন পলিমার। এবং দেখো এটা বানাইতে গিয়ে তাদের কি পানি কিন্তু বের হয়ে গেছিল, পানি বা অ্যালকোহল বা অ্যাসিড, অ্যামোনিয়া, কিছু না কিছু বের হবে। আশা করি মিলাইতে পারতেছো আগের কথার সাথে। আচ্ছা, নাইলনের ব্যবহার, নাইলন দিয়ে অটোমোবাইল টায়ার রজ্জু, যারা অটোমোবাইল মানে বুঝুন, অটোমোবাইল হচ্ছে গাড়ি, গাড়ির টায়ারের যে ফাইবার এটা নাইলন দিয়ে বানানো হয়, বুঝছো? এছাড়া নাইলন দিয়ে তুমি কম্বল, দাঁতের ব্রাশ, মাছ ধরার রশি এগুলো বানাই ফেলতে পারবা। কিছু গেঞ্জি আছে নাইলনের, মোজা আছে নাইলনের, ঠিক আছে? তো সুতা সুতা যা আছে এগুলো সব নাইলন দিয়ে বানাবা। এবার আসো ডেক্রন। ডেক্রনের অনেক নাম, আমরা এটাকে পলিএস্টার নামে ডাকি, যুক্তরাষ্ট্রে এটাকে ডেক্রন নামে ডাকে, কোথাও কোথাও এটাকে টেরিলিন নামক ডাকে, বুঝছো? আচ্ছা, তাহলে কতগুলো নাম দেখছো। আবার এটাকে অনেকে পিইটি নামে ডাকে, এই যে পলিইথিলিন টেরিথ্যালেট, সব কিছু এই ডেক্রনেরই নাম, বুঝছো? সব কিছু নাম কার? এই একজনই, ডেক্রনের। ওকে, তো পলিস্টার সুতার ব্যবহার কি? এটা কাপড় টাপড় বানাইতে ব্যবহার করা হয়। এছাড়া দেখো এটাকে রেকর্ডিং ট্যাপ তৈরির কাজে ব্যবহার করা হয়। উম, এখানে অনেক ব্যবহার দেওয়া আছে, আমরা অনেক ব্যবহারে যাচ্ছি না, রিডিং দিবা যার যতটুকু মনে থাকে। ওকে ওকে, ডেক্রনের ব্যবহারটা তোমাদের ঘাড়ে ছেড়ে দিলাম, এটা সুতা টুতা বানাচ্ছে আর কি। আমরা চলে আসি আমাদের শেষ পার্ট বলা যায়। এই পার্ট পড়লে আমাদের ক্লাস শেষ। এটা তোমাদের জন্য আনন্দের নাকি দুঃখের কে জানে? আনন্দেরই হওয়ার কথা, যে কোনো ক্লাস শেষই আসলে আনন্দের, তাই না? আচ্ছা, এই অংশটা সহজ, আমরা কোষ রসায়ন পড়ে ফেলছি কিনা বলো তো? পড়াইছি কিনা কোষ রসায়ন? পড়ে থাকলে এই অংশটা একদম ইজি লাগবে। এখানে আমরা দেখতেছি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, পেপটাইড বন্ধন, এইটা। এই গ্লুকোজের মধ্যে চারটা থাকে, কি বলে এটাকে, চারটা কাইরাল কার্বন থাকে, তাই না? চারটা কাইরাল কার্বন থাকায় এরা সবাই হচ্ছে অসদৃশ, মানে কি, মানে বিসদৃশ। এদের একটার সাথে আরেকটার হিসাবে মিল নাই। এই বিসদৃশ যদি থাকে কাইরাল কার্বন, বিসদৃশ কাইরাল কার্বনের সংখ্যা যত, 2 টু দি পাওয়ার অত করলে তার হচ্ছে তুমি স্টেরিও সমাণু পেয়ে যাবা, বুঝছো? আর এখানে তো মেসো যৌগ পাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু বিসদৃশ কাইরাল কার্বন। তো তুমি গ্লুকোজের ক্ষেত্রে 16টা স্টেরিও সমাণু পাবা, পেন্টোজের ক্ষেত্রে 8টা পাবা। এই তথ্যটা জেনে নিলা। আচ্ছা, সমানতার ডিটেলসে আমরা যাচ্ছি না। গ্লাইকোসাইডিক বন্ধন দুই রকম, আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। কোষ রসায়ন ক্লাস করলে এগুলা পানি পানি লাগবে। আলফা আর বিটা কার্বন আমি তোমাকে চিনাইছিলাম, তাই না? সরি, আলফা আর বিটা গ্লুকোজ। এই যে দেখো, এটা 1 নাম্বার কার্বন, রাইট? তো 1 নাম্বার কার্বন ওএস নিচে থাকলে এটাকে কি বলছিলাম আমরা, বলো তো? বলছিলাম আলফা। আলফা লিখে আমরা আলফাকে কি বানাই ফেলছিলাম, এই যে আলফা, আলফাকে আমরা মাছ বানাই ফেলছিলাম, রাইট? তো মাছ থাকে নিচে, তাহলে আলফার ক্ষেত্রে ওএস থাকবে নিচে। আর বিটা লিখে আমরা বিটাকে কি বানাই ফেলছিলাম বলো? বিটাকে আমরা এই যেরকম একটা বার্ড বানাই ফেলছিলাম, ওকে? তাহলে বার্ড আকাশে উড়ে, তো যদি 1 নাম্বার কার্বন ওএইচ উপরে থাকে তাহলে তুমি এটাকে বিটা গ্লুকোজ বলবা, রাইট? তাহলে এখানে দুইটা গ্লুকোজ একসাথে হয়েছে, দুইজনই দেখো আলফা ডি গ্লুকোজ, কারণ দুইজনেরই 1 নাম্বার কার্বন ওএইচ কোথায়? নিচে। এখানে 1 এবং 4 নাম্বার কার্বনের দুইটা ওএইচ কাছাকাছি আসছে, এসে ওরা এক অণু পানি বের করে দিছে। পানি বের করে দিলে এখানে একটা অক্সিজেন অবশিষ্ট রয়ে গেছে, এই যে এই অক্সিজেনটা, এইটা দেখো একটা ব্রিজ বানাই ফেলছে, রাইট? এই বন্ধনটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন, ওকে? এবং তাহলে এটা একটা ডাইস্যাকারাইড। যদি তোমাকে প্রশ্ন করে একটা ডাইস্যাকারাইডের মধ্যে কয়টা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, উত্তর হবে একটা। একটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে দুইটা মনোস্যাকারাইড জোড়া লাগানো থাকে, সুক্রোজে, মল্টোজে, সেলোবায়োজে। যদি তুমি কোষ রসায়নটা একটু মনে করতে পারো, বাচ্চারা আমাকে বলো দেখি, প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধন বানাইতে কয়টা পানি বের হয়ে যাবে? একটা পানি, ঠিক আছে? মাথায় থাকবে। চলো আগে। তাহলে মল্টোজে আমরা পাবো আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর সেলোবায়োজের ক্ষেত্রে পাবো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। যেমন এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে সেলোবায়োস। সেলুলোজ বললে হবে না, সেলুলোজ একটা পলিমার, আর সেলোবায়োস হচ্ছে ডাইস্যাকারাইড। এখানে দেখো ওএইচটা কই? 1 নাম্বার কার্বন ওএইচ কই? উপরে। 1 নাম্বার কার্বন ওএইচ কই? উপরে। তাহলে এটা কি? বিটা ডি গ্লুকোজ, বুঝতেছো? আচ্ছা, সেলুলোজের কিছু পরিচয় দিচ্ছে এখানে।
সেলুলোজ হচ্ছে বিটারি গ্লুকোজের একটা পলিমার। এইটা পৃথিবীতে জৈব রাসায়নিক যৌগরূপে সেলুলোজের পরিমাণ সর্বাধিক, দেখছো? আচ্ছা, কটনের 90% সেলুলোজ, আর তোমার বইতে লেখা আছে যে তুলার 94% সেলুলোজ। উদ্ভিদ বিজ্ঞানে লেখা। তুলা দিলে দিবা 94, কটন দিলে দিবা 90। জীবনটা কঠিন আমি জানি। সেলুলোজকে ভেঙে দেয় সেলুলেজ নামক এনজাইম, যেটা আমাদের পেটে নাই। না থাকায় আমরা তৃণলতাতেও কিন্তু 30 থেকে 40% সেলুলোজ থাকে। আমরা যে শাক লতা পাতা খাই, তো এটার ধরো শাক লতা পাতার 60-70% আমরা পরিপাক করে ফেলতে পারি। কিন্তু আমরা যদি তুমি যদি ডাক্তার হও, তাহলে রোগীর পায়খানার রং কেমন, পায়খানার পরিমাণ কেমন, এগুলো তোমার জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করলে রোগী যখন বলবে, তখন তোমার কল্পনায় চলে আসতে পারে। যাই হোক, কারণ এটার সাথে রোগের সম্পর্ক আছে। আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি একদিন একটু বেশি করে শাকলতা পাতা খাও, এটার প্রমাণ কিন্তু থেকে যায়, তাই না, আমাদের স্টুলের মধ্যে। কেন? কারণ আমরা এটাকে পুরোপুরি পরিপাক করতে পারি না। এটার যে সেলুলেস, মানে এটার যে সেলুলোজ অংশটা আছে, এটা আমরা পরিপাক করতে পারি না, কারণ আমাদের সেলুলেজ নাই। এখন গরু যদি ঘাস পাতা লতা পাতা একটু বেশি করে খায়, ওর কিন্তু কোনো প্রমাণ থাকে না, ওর গোবর সবসময় একই রকমের হয়, কারণ ওর পেটে সেলুলেজ আছে। এটা দিয়ে সব সেলুলোজকে সে পরিপাক করে নিশ্চিহ্ন করে দেয়। আচ্ছা, স্টার্চ। স্টার্চ আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ দেয়। আচ্ছা, আমরা এইগুলার বেশি ডিটেলস এখানে নাই, আমরা উদ্ভিদ বিজ্ঞানে অনেক ডিটেলসে পড়ছি, রাইট? আচ্ছা, আমরা চলে আসি প্রোটিনের মধ্যে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, এখানে অনেক অ্যামাইনো অ্যাসিডের নাম লেখা। আমরা কোনটা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড এটা একটু এখানে দেখতে পারি, ওকে? আমরা উদ্ভিদ বিজ্ঞানে পড়ছিলাম যে যে কারা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এগুলো পড়ছিলাম, তাই না? এখান থেকে আমরা যেটা করব, এখানে নেমোনিক দেওয়া আছে দেখি। আচ্ছা, এই যদি আমার নেমোনিক ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমরা প্রথমে পোলার অ্যামাইনো অ্যাসিড কারা, তাদেরকে যদি মনে রাখতে চাই, তাহলে মেয়েরা তোমরা যারা আছো, ধরো তুমি রাস্তায় দেখলা যে 3টা ছেলে একসাথে দাঁড়ায় আছে, ঠিক আছে? 3টা ছেলে একসাথে দাঁড়ায় গল্প করতেছে। তো তোমাদের কাছে তো এটা অবশ্যই একটা তোমার কি বলে, দৃষ্টিগত দৃশ্য, দেখতে ভালো লাগছে না তোমার। আচ্ছা, তখন তুমি কি বললা, বান্ধবীকে কি বললা? বান্ধবীকে তুমি বললা যে সি সি 3 পোলা, ওকে? 3টা পোলা একসাথে দাঁড়ায় আছে। তো সি সি 3 পোলা দিয়ে আমরা পোলা দিয়ে মনে রাখবো পোলার, ওকে? পোলা দিয়ে পোলার। আর সি দিয়ে মনে রাখবো সিরিন, সি দিয়ে মনে রাখবো সিস্টিন, আর 3 দিয়ে মনে রাখবো হচ্ছে থ্রিওনিন বা থ্রিওনিন, যাই বলো। তাহলে সি সি 3 পোলা, এটা দিয়ে আমরা পোলারগুলো মনে রেখে ফেললাম। পারবো? পারতেছি কিনা বলো? আচ্ছা, ওকে, দেন আসো আমরা যদি তোমাকে পড়াই হচ্ছে অ্যারোমেটিক, তুমি আর কোনটা পড়বা? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড যেগুলো, এগুলোকে তুমি টাফ দিয়ে মনে রাখতে পারো। টা দিয়ে হচ্ছে 2টা, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, ওকে? আর ফ দিয়ে হচ্ছে ফিনাইলঅ্যালানিন। অ্যারোমেটিকগুলো একটু টাফ। এরপর যদি তোমরা ক্ষারীয়গুলোকে একটু মনে রাখতে চাও, ক্ষারীয়, তাহলে ক্ষারীয়গুলোকে মনে রাখতে পারো হচ্ছে, তোমরা আমাকে খারাপ ভাইবো না, তাহলে তুমি মনে করো বলতেছো যে হালা আরো খারাপ, হালা আরো খারাপ। তুমি যদি উপন্যাসটা পড়ো, নাম কি এটা, পদ্মা নদীর মাঝি, এখানে একটা উক্তি আছে। যদিও এটা আমাদের পাঠ্য ছিল না, আমাদের আগে পাঠ্য ছিল, আমরা তাও আমি পড়ছিলাম। হালা খারাপ, এটা বলে একটা ডায়লগ ছিল। আমি ভাবছি যে বইয়ের মধ্যে এটা লেখা যায়, তো মানিক বন্দ্যোপাধ্যায় যদি বইয়ে লিখতে পারে, আমিও তোমাদের পড়াইতে পারি, সমস্যা নেই। তাহলে হালা আরো খারাপ, এতে কি মনে রাখছে? হা দিয়ে হচ্ছে, হা দিয়ে কি বলো, হিস্টিডিন। লা দিয়ে কি, লা দিয়ে হচ্ছে লাইসিন, ওকে? আরো দিয়ে হচ্ছে আর্জিনিন। আর খারাপ দিয়ে হচ্ছে কি, ও বাবা কই গেল, খারাপ দিয়ে হচ্ছে ক্ষারীয়। খারাপ দিয়ে কি বলো, ক্ষারীয়, মনে থাকবে, খারাপ দিয়ে ক্ষারীয়। তাহলে ক্ষারীয়গুলো হচ্ছে হালা আরো খারাপ। আর সিসি 3 পোলা দিয়ে ওটা মনে রাখলাম পোলারগুলো। টাফ দিয়ে মনে রাখলাম অম্লীয়গুলো। আর যদি সরি, টাফ দিয়ে মনে রাখলাম অ্যারোমেটিকগুলো। আর যদি তোমাকে এই অ্যামাইড জাত বলে, অ্যামাইড বা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা এ ব্যাপার আছে না, ওকে? তুমি দেখো তাহলে এখানে সব, এখানে হচ্ছে A to G2, ঠিক আছে? মানে এ দিয়ে 2টা, জি দিয়ে 2টা। এ দিয়ে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপারজিন, দেখো নামে মিল। গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, কি সুন্দর মিল, দেখতেছো? আচ্ছা, ওকে,
এবার হচ্ছে জুইটার আয়ন। এগুলো বোধহয় আমি তোমাকে পড়াইছি। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যেটা হতে পারে, এই ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড অবশ্যই একটা অ্যাসিড গ্রুপ থাকবে, একটা অ্যামিন গ্রুপ থাকবে, আর দুইটা হাতে যা খুশি থাকুক, কোনো আপত্তি নেই। এই হাইড্রোজেনটা ধরো এখান থেকে সরে চলে আসলো, তাহলে এখানে একটা মাইনাস করে দিয়ে আসবে না? আর এই এইচ প্লাসটা এসে যখন কিনা এইখানে অ্যাটাচ হবে, তখন এখানে কি NH3 প্লাস হয়ে যাবে না? দেখো তাহলে একটা অণুর মধ্যেই এখানে অ্যানায়ন হয়ে গেল, এখানে ক্যাটায়ন হয়ে গেল, তখন তুমি তাকে বলবো জুইটার আয়ন। পরীক্ষাতে আসবে জুইটার আয়ন কে গঠন করে, তুমি বলবা অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন গঠন করে। ওকে, অ্যামাইনো অ্যাসিড অপশনে না থাকলে প্রোটিনও দিতে পারো, কারণ প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হবে, সেখান থেকে জুইটার আয়ন হবে, প্যারা নেই। ওকে, অ্যামাইড বন্ধন, পেপটাইড বন্ধন এক ধরনের অ্যামাইড বন্ধন, অ্যামাইড নিয়ে তোমরা পড়ছো। প্রত্যেকটা পেপটাইড বন্ধন করতে গেলেও এখনো করে পানি বেরোয় যাবে। পরীক্ষাতে আসতে পারে পেপটাইড বন্ধনে কোন কোন কার্যকরীমূলক অংশগ্রহণ করে। দেখো যখন পেপটাইড বন্ধন বানাইতে যাবা, তখন আসলে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই যে COOH, আর একটা অ্যামিন গ্রুপ, হ্যাঁ, তারা এই যে ক্লোজ আপ কাছে আসার গল্প, ওই গল্পের মতো তারা কাছে আসবে। কে কে কাছে আসবে বলো? একটা কার্বক্সিলিক গ্রুপ, একটা অ্যামিন গ্রুপ, এই দুইজন থেকে এখনো পানি বের হয়ে যাবে, যে বক্সের মধ্যে যে দুইজন আছে এরা মিলে পানি বের করে দিবে। পরে এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে অ্যামাইড বন্ধন। তাহলে অ্যামাইড বন্ধন বা পেপটাইড বন্ধন বানাতে গেলে কার্বক্সিলিক গ্রুপ লাগবে আর অ্যামিন গ্রুপ লাগবে, এইটুকু মাথায় নিয়ে চলো সামনে চলে যাই। এবং প্রোটিন একটা পলিপেপটাইড যৌগ। যদি তোমাকে 49টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে বলি যে একটা প্রোটিন বানাই দাও, এটা কখনোই প্রোটিন হবে না। কেন হবে না? কারণ প্রোটিন হতে গেলে মিনিমাম তোমার 50টা অ্যামাইনো অ্যাসিড লাগবে বা পেপটাইড বন্ধন লাগবে। 50টা পেপটাইড বন্ধন লাগলে তোমার 51টা প্রোটিন লাগবে, এরকমই আর কি। এর কম হইলে সেটা প্রোটিন হবে না বা পলিপেপটাইড হবে না। প্রোটিন একটা পলিপেপটাইড যৌগ। অলিগোপেপটাইড হলে সে প্রোটিন হবে না। আচ্ছা, ইনসুলিন একটা ছোটখাটো প্রোটিন, 51টা অ্যামাইনো অ্যাসিড আছে এখানে, তোমরা জানো আশা করি। ওকে, প্রোটিনের কিছু স্ট্রাকচার আছে, বুঝছো? যেই প্রোটিনটা মাত্র রাইবোজোম থেকে বের হয়েছে, মানে মাত্র তৈরি হয়েছে, সে একটা লম্বা চেইন শুধু, সে হচ্ছে প্রাইমারি প্রোটিন। ওকে, এ খালি একটা লম্বা প্রোটিন চেইন, পেপটাইড বন্ধনের একটা পলিপেপটাইড চেইন, কোনো ভাঁজ টাস নাই, কিচ্ছু নাই, এ প্রাইমারি প্রোটিন। এর মধ্যে যখন একটু ভাঁজ টাস দেখা যাবে, ঠিক আছে, আলফা হেলিক্স, বিটা ভাঁজ, এই টাইপের কিছু জিনিস দেখা যাবে, তখন তুমি তাকে সেকেন্ডারি প্রোটিন বলবা। সেকেন্ডারি প্রোটিনের এক্সাম্পল হচ্ছে, তুমি মনে রাখতে পারো হচ্ছে ধুমাটে দিয়ে, ঠিক আছে, ধুমাটে, ধু দিয়ে মনে রাখবা ধমনী, মা দিয়ে হচ্ছে মাংসপেশি, টে দিয়ে হচ্ছে টেন্ডন, সেকেন্ডারি হচ্ছে ধুমাটে। এটা তুমি বুঝতেছো না, একটু ব্যাপারটা ধোঁয়াশা তোমার কাছে, ধুমাটে। টারশিয়ারি বা 3 ডিগ্রি, এটা আরো জটিল গঠন, এখানে আরো বেশি ভাঁজ হবে, বুঝছো? আচ্ছা, গঠনটা ত্রিমাত্রিক হবে। ওকে, ত্রিমাত্রিক গঠন হবে একটা, এবং এখানে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। তারপর তোমার আচ্ছা ডাইসালফাইড বন্ধন থাকতে পারে, এগুলা দিয়ে এটা আরো জটিল হবে স্ট্রাকচারটা। এক্সাম্পল কি দেখো, অ্যালবুমিন। ওকে, অ্যালবুমিন হইলে এখানে, আচ্ছা, তোমার কমন যে প্রোটিনগুলোর নাম জানো তুমি, ডিমের মধ্যে থাকে অ্যালবুমিন, দুধের কেসিন, পেশিতে মায়োগ্লোবিন, আরবিসির হিমোগ্লোবিন। আচ্ছা, আমি তোমাকে একটা সত্য কথা জানাই রাখি, কিন্তু তুমি শুনেই ভুলে যাবা, হিমোগ্লোবিন আসলে টারশিয়ারি না, এটা আসলে কোয়াটারনারি প্রোটিন। বাট এখানে বলছে টারশিয়ারি, তো আমরা টারশিয়ারি জেনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা টারশিয়ারি প্রোটিন, এগুলোর গঠন জটিল। আর যদি আরও জটিল হয়, তখন তুমি তাকে বলবা কোয়াটারনারি, এটা সবচেয়ে জটিল রূপ, এটা কোনো এক্সাম্পল দেয় নেই। আচ্ছা, প্রোটিনের স্বভাব যদি বলতে কি বুঝাইছি জানো? তুমি যদি একটা প্রোটিনকে, ধরো একটা কোয়াটারনারি প্রোটিন তোমার দিলাম, তুমি তাপ দিলা, সে আসলে কোয়াটারনারি থেকে টারশিয়ারি হয়ে যাবে। আরও তাপ দিলা, সে টারশিয়ারি থেকে সেকেন্ডারি হয়ে যাবে। আরও তাপ দিলা, সে প্রাইমারি প্রোটিন হয়ে যাবে। তাপ দিলে পরে প্রোটিনের স্ট্রাকচারে চেঞ্জ হয়, এটাকে এই প্রোটিনের স্বভাব যদি বলতেছি। ওকে, দুইটা পেপটাইড শিকলের মধ্যে দেখি 2.35-এর অ্যান্সার কে কে সঠিক দিতে পারে, দেখি কোন সেই মহামানবগণ যারা 2.35-এর অ্যান্সার সঠিক দিতে পারে। শেষের এইগুলো দাগানো লাইনের বাইরে পড়া লাগবে না, দাগানো লাইনের বাইরে পড়া দরকার নেই।
ওকে, ভেরি গুড, সবাই পারছো। এর উত্তর হবে হাইড্রোজেন বন্ড, রাইট। দুইটা পেপটাইড শিকলের মধ্যে, বাচ্চারা দুইটা অ্যামাইনো অ্যাসিড বলে নাই কিন্তু, দুইটা অলরেডি পেপটাইড শিকল, এইটা একটা পেপটাইড শিকল, এটা একটা পেপটাইড শিকল। এই দুইটা পেপটাইড শিকলকে ধরে রাখবে কে? এদের মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো এদেরকে ধরে রাখবে। যেমন ধরো ডিএনএ আরএনএর ক্ষেত্রে দুইটা শিকলকে কিন্তু ধরে রাখতেছে হাইড্রোজেন বন্ড, তাই না? এছাড়াও তুমি কার্বোহাইড্রেটের মধ্যেও হাইড্রোজেন বন্ড পাবা, ঠিক আছে? প্রোটিনের মধ্যেও পাবা, ডিএনএর মধ্যেও পাবা, প্রোটিনের মধ্যে ডাইসালফাইড বন্ডও থাকতে পারে। এগুলো আসলে এই পেপটাইড শিকলগুলোকে ধরে রাখতেছে। ওকে, যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড বলতো তাহলে এখানে পলিপেপটাইড বা পেপটাইড বন্ধন হইতো, তাই না? ডস খাওয়া যাবে না। আচ্ছা, এইখান থেকে খালি দাগানো লাইনগুলো দেখবা। এই যে ডিডিটি, এটা একটা কীটনাশক, বুঝছো? গ্যামেক্সিন একটা কীটনাশক। ডিডিটি যদি ব্যবহার করে, এটা বন্ধ করে দিয়েছি আমরা 1950-এর দশক পর্যন্ত ব্যবহার হয়েছে, এরপর এটা বন্ধ করে দিয়েছি। ব্যবহার করলে যেটা হবে, তোমার লিভার এবং অন্যান্য যন্ত্রপাতি এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওয়েস্ট্রোসল আর ওয়েস্ট্রন এগুলো পড়ছো বোধ হয় আগের ক্লাসগুলোতে। ওয়েস্ট্রোসল যদি তোমার বলে, এটা কিন্তু আমি যদি ভুল না করি এটা ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হয়, তাই না? তাহলে ড্রাই ওয়াশ করতে ওয়েস্ট্রোসল ব্যবহার করা হয়, আর একটা জৈব দ্রাবক হিসেবে ওয়েস্ট্রন ব্যবহার করা হয়। আচ্ছা, এতে এখানে কোনটা দেখি জটিলতা হয় এগুলা লিখছে। সিএফসি খুবই উপকার করে আমাদের, তাই না? আচ্ছা, আমি একটা লাইন বলি, বলবো সত্য না মিথ্যা। সিএফসি হচ্ছে দাহ্য বিষাক্ত, সত্য না মিথ্যা? সিএফসি হচ্ছে দাহ্য বিষাক্ত। ভাই কি সত্য বললো না মিথ্যা বললো? তাড়াতাড়ি বলো। মিথ্যা বললো, মিথ্যা বলছে। সিএফসি যদি দাহ্য হতো তাহলে কি তুমি এটা ফ্রিজের মধ্যে, এসির মধ্যে ব্যবহার করতে? একটা দাহ্য জিনিসকে তুমি ইলেকট্রিক যন্ত্রপাতির মধ্যে ব্যবহার করতা পুরো আগুন ধরার জন্য। বিষাক্ত হইলে তুমি যেই ফ্রিজে খাবার রাখো ওই ফ্রিজে তুমি বিষাক্ত সিএফসি ব্যবহার করতা করতা তাহলে এটা দাহ্যও না, এটা বিষাক্তও না। তাহলে এটা সমস্যা কি? এটা সমস্যা হচ্ছে এটার মধ্যে ক্লোরিন আছে, ক্লোরিন আমাদের সমস্যা। তুমি যখন ফ্রিজ ব্যবহার করতেছো তখন সিএফসি কোনো ক্ষতি করতেছে না, এসি ব্যবহার করতেছো সিএফসি ক্ষতি করতেছে না। কিন্তু এই ফ্রিজ এসি তো একদিন নষ্ট হবে, সেই সিএফসি গ্যাস তো পরিবেশে উন্মুক্ত হবে। হইলে পরে যেটা হবে, এইখান থেকে ক্লোরিন গ্যাসটা চলে যাবে ওজোন স্তরে এবং এই বেটা গিয়ে ওজনকে ভাঙবে, বুঝছো? এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, ওজোন এটা কি একটা দূষক গ্যাস নাকি ভালো গ্যাস? আমি কিছু কেমিস্ট্রি যেহেতু ক্লাস নেওয়ার সুযোগ কম পাই, কেমিস্ট্রি কিছু জায়গাতে টোকা দিচ্ছি তোমাদের। ওজোন কি একটা দূষক গ্যাস নাকি একটা ভালো গ্যাস? শোনো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ওজোন ওজোন স্তরে সুন্দর। ওজোন যদি আমাদের মানে ওজোন তো থাকে কি স্ট্র্যাটোস্ফিয়ারে, যদি এটা ট্রপোস্ফিয়ারে চলে আসে তাহলে এটা দূষক গ্যাস। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকলে সে ভালো গ্যাস, বুঝছো? আচ্ছা, যাক, এই যে প্রত্যেকটার নিচে যা যা লেখা আছে এগুলো সব আগে পড়ছো তো, কোনটা কি কারণে ব্যবহার করতেছে এটা আবার এখান থেকে রিভিশন দিবা, ওকে? আবার রিভিশন দিবা নিচের কথাগুলো শুধু। আর এখানে দেখো এই যে আচ্ছা, আর বেশি দেখতে হবে না। পলিথিন, ফরমালিন এগুলো সুবিধা অসুবিধা বলছে। তো পলিথিনের সুবিধার তো অভাব নাই, তাই না? এটা খুব সহজে তুমি বানাইতে পারতেছো, দাম কম, এগুলো হাবি যাবে। অসুবিধা কি? দেখো, এটা ভাঙা যায় না, এটা নষ্ট হয় না, এটা থেকে যায় এরকম করে, ওকে? রিসাইক্লিং না করলে ভেজাল, ড্রেন নালা এগুলা সব বন্ধ করে দেয়। তুমি যদি এটা পুরাইতে চাও তাহলে বিষাক্ত গ্যাস তৈরি হবে, ধোঁয়া তৈরি হবে এগুলো। আচ্ছা, তারপর দেখো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের পরিচয় না জানলে তো মেডিকেলে চান্স পাওয়ার কোনো সুযোগই নেই। চান্স পাইলেও তোমার পরে বাদ দিয়ে দিবে যে এই প্রশ্ন তুমি ভুল করছো, যে 40% ফর্মালিনকে, সরি ফর্মালডিহাইডকে ফর্মালিন বলে। না জানলে তো লাভ নাই, তাই না? এই হেক্সামিনের কথা আমি তোমার আগেই বলে ফেলছি, এটা আরেকটা নাম কিন্তু ইউরোট্রপিন। হেক্সামিনের পুরো নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রায়ামিন, সংক্ষিপ্ত নাম হেক্সামিন। আরেকটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউরোট্রপিন। ইউরো দিয়ে মনে রাখবা, এটা ইউরিনারি ব্লাডারের সাথে রিলেটেড, তাই না? ইউরিনারি ব্লাডারের প্রদাহে এটাকে ব্যবহার করা হয় ওষুধ হিসেবে। আচ্ছা, তাহলে ফরমালিনের সুবিধা অসুবিধা ব্যবহার এগুলো তুমি একটু পড়ে নিতে পারবে, এগুলো পারো তুমি, ঠিক আছে? তো এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ। কেমন ছিল তোমাদের অভিজ্ঞতা একটু আমাকে বলো।
ক্লাসে কি কি পড়লাম আমরা ভাই, কি কি পড়াইলেন? ক্লাসের শুরুতে তোমাদের পড়াইলাম হচ্ছে ফেনল। ফেনলের 4টা উৎপাদন প্রণালী, 4টা শনাক্তকারী বিক্রিয়া। তারপর তোমাদেরকে পড়াইলাম হচ্ছে ফেনলের পর কি গেল, টিএনটি, নাইট্রোগ্লিসারিন, এগুলো বিস্ফোরক দুইটা। এরপর আমরা ডেটল, স্যাভলন, স্যালল এগুলো নিয়ে পড়লাম, প্যারাসিটামল পড়লাম, তাই না? কিছু আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ার পরে চলে আসলাম হচ্ছে পলিমারের মধ্যে। পলিমারের মধ্যে আমরা কৃত্রিম, অর্ধকৃত্রিম, প্রাকৃতিক এগুলো পড়লাম, সংযোজন এবং ঘনীভবন পলিমারের একদম স্পেসিফিক ডিফারেন্সটা পড়লাম, এক্সাম্পল পড়লাম, সংযোজন পলিমারের এক্সাম্পলগুলো, সাথে ওদের ব্যবহারগুলো এগুলো পড়লাম। ঘনীভবন পলিমার থেকে আমরা নাইলন, নাইলন 66 এগুলো পড়লাম, ডেক্রন বা পলিয়েস্টার এটা পড়লাম। পলিয়েস্টার কিন্তু একটা ঘনীভবন পলিমার, অ্যাস্টার যে। আচ্ছা, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, পেপটাইড বন্ধন, অ্যামাইনো অ্যাসিড এগুলোর টাইপ, ফাইনালি কিছু ইনফরমেটিভ তথ্য, আর তো কিছু নাই। আচ্ছা, হ্যাঁ পড়া আজকে কম। হ্যাঁ, লাস্ট ক্লাসটাতে অনেকের অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওভারঅল পুরো জৈব যৌগের, ভাইয়া বেনজিন কেন পলিমার? দেখো বেনজিন এখানেও কিন্তু ওই যে কি বলা যায়, মানে ইথিলিন, ডাবল বন্ডের যে ইথিলিন, এইটা মিলেই আসলে মানে বেনজিন তৈরি করতেছে এরকম মনে হচ্ছে না কার্বনগুলো, এই জন্য এটাকে পলিমারের ভুক্ত করে দিছি। বুঝছো, এটাও একটা সংযোজন পলিমার। ওকে, বেনজিনও একটা সংযোজন পলিমার, এটা তুমি জেনে রাখবা। আচ্ছা ভাইয়া, দাগানো লাইনের সবুজ কালার, টিয়া কালার, দুইটা কালার কোনটা কি মিন করতেছে? তুমি দুইটাই পড়বা। আচ্ছা, একটা যেটা গাঢ় কালার ওটা বোধহয় বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কি কি কালার দিছি আমরা? তো সব একই টাইপের কালার। আর কি কালার আছে সবুজ ছাড়া, আর কি কালার রে? এই আমি তো দাগাই দিছি ওইভাবে, তো সব এক কালার দিয়ে দাগাইছি আমরা, তাই না? তো এই দাগানো লাইনগুলোই পড়ো, প্লাস ভাই যেই সব কথা বলছে এগুলো পড়ো। আচ্ছা, আগের পার্ট সব ভুলে গেছি, মানুষ বলে তাই আমরা ভুলবই। আমি আমার জৈব যৌগের স্মৃতি বলি তোমাদেরকে। আমি পড়তেছিলাম, হাজারি স্যার পড়ছি, অনুশীলনী সলভ করেছি, পরে দেখি তাও কিছু প্রশ্ন এগুলো বাইরের বই থেকে আসে, আমি পারি না, আমার মেজাজ খারাপ হয়। পরে রেগে মেগে আমার কাছে যত বই ছিল সবগুলোর জৈব যৌগের সব প্রশ্ন সলভ করে ফেলছি, না হলেও 1000 থেকে 1200 প্রশ্ন সলভ করে ফেলছি। এরপর আমার আর জৈব যৌগ নিয়ে ভয় লাগে না। আমার খালি মনে হতো আচ্ছা দেখ প্রশ্ন দেখি কোথেকে দিবে, এরকম মনে হতো। যদিও আমি সব নাও পারি, তাও আমার এই কনফিডেন্সটা ফিল হইতো। তো তুমি যে এখানে উইক ফিল করো যে হাই হাই জৈব জগতের প্রশ্ন আসলে আমি শেষ, আমার এটা মনে হচ্ছে আচ্ছা জৈব জগৎ থেকে আসুক, সমস্যা নেই, আমি তো 1000-1200 স্টুডেন্ট কোশ্চেন সলভ করছি, এই কোত্থেকে আসবে, কত কোশ্চেন সলভ করছি। তো তুমিও যেখানে তোমার ভয় ওটাকে গলা চেপে ধরতে পারো, ঠিক আছে, যে তোকে দেখে নিব। ওকে, এই তোমরা এই যে অনেকে আমাকে এই যে কিছু রিকোয়েস্ট করে, এগুলোতে আমি লজ্জায় পড়ে যাই, ঠিক আছে? এই আবৃত্তি টাবৃত্তি এগুলো আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন আমরা করবো না, ঠিক আছে? বা অন্য কোনো দিন ভালো মুডে থাকলে একদিন করে ফেলবো, এগুলো বলে টলে হয় না। দেখবা যে নাচতে পারে তাকে যদি বলো যে একটু নেচে দেখান, তো সে বলবে আজকে তো আমার পা ব্যথা, নাচতে পারবো না। যে গাইতে পারে তাকে বলবা, দেখবা যে সে বলবে যে আজকে তো আমার গলা ব্যথা, গাইতে পারবো না। হ্যাঁ, তো আমিও, তুমি এরকম ভাবে চিন্তা করো না যে আমি ভাব নিচ্ছি, আমি আসলে পারি না জিনিসগুলো, আমার আসলে প্রস্তুতি দরকার, বুঝছো? তো কোনো একদিন। আচ্ছা, ওকে, কোনো প্রশ্ন থাকলে বলো, কোশ্চেন আসলে মনে থাকে না, ভালো মতনে পড়েন, পরে পরে ঝাঁঝরা করে ফেলেন। ওই যে আমি যেটা বললাম, যেই তোমার বেশি ভেজাল দিবে ওর গলা, ওর টুটি তুমি চেপে ধরো। ভাই গ্লিসারিন গ্লিসারল সেম কি না আবার একটু বলেন? 100% সেম, খালি নামটা ডিফারেন্ট, ঠিক আছে? গ্লিসারিন আদর করে ডাকি, আর গ্লিসারল কেন ডাকি, কারণ এটা একটা অ্যালকোহল, শেষে এটাকে অল ডাকলে কোনো ভুল নাই, তাই গ্লিসারল বলি। তাহলে গ্লিসারিন আর গ্লিসারল সারা জীবন সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, জিগলার নাটা প্রভাবক কি, এইগুলো লাগবে না মারুফ। এই কঠিন প্রশ্ন এরকম দাঁত ভাঙা জিনিসপত্র আসবে না তোমার। আচ্ছা, আর কোনো কিছু? না, আর তো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন যেহেতু নেই, আমরা ক্লাস আজকে শেষ করি, কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।